তো আমরা আজ পড়বো হচ্ছে ইনফ্লামেশন। তো আমরা জানি সবাই যে ইনফ্লামেশন শব্দটা এসেছে হচ্ছে ফ্লেম থেকে। ওই ফ্লেম মানে যেমন আগুন, সেই ফ্লেম শব্দটা এখানেও আছে। তো এক ধরনের আগুন লাগা আর কি। আগুন লাগলে যেমন কোনো জায়গাটা গরম হয়, রেড হয়, ইনফ্লামেশন তাই হয়। তো এই জন্য এটা বাংলাটাও এরকমই, প্রদাহ। দাহ মানে তো পুড়িয়ে ফেলা। ইনফ্লামেশন শব্দটা আসছে ওখান থেকে, ইনফ্লেমেশন। তো এটা কি আসলে? রেসপন্স অফ ভাস্কুলারাইজ টিস্যু। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। ভাস্কুলারাইজ টিস্যু মানে ভেসেল থাকতে হবে। তো সেই টিস্যুটা রেসপন্স থাকতে হবে। তো ভেসেল যাদের নাই তাদের কি হবে? যেমন আমরা জানি কর্নিয়া অ্যাভাস্কুলার, তাহলে ওদের কি ইনফ্লামেশন হবে না? হ্যাঁ, কর্নিয়াতে ইনফ্লামেশন হইতে পারে, কিন্তু সেটার জন্য ভেসেল লাগবে। যেহেতু বাই ডেফিনেশন ইনফ্লামেশন ভাস্কুলার টিস্যু, তো ভেসেলটা কোথা থেকে আসবে? আমরা জানি কর্নিয়ার চারপাশে কি থাকে? স্ক্লেরা, চারপাশ দিয়ে। তো স্ক্লেরা কর্নিয়ার যে জাংশন লিম্বাস, এদিক দিয়ে তো ভেসেল থাকে না। তো এই ভেসেলস থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আসবে, যেমন লিউকোসাইট বা প্লাজমা প্রোটিন। তাহলে এখানে ইনফ্লামেশন হবে, কিন্তু সরাসরি না, সারাউন্ডিং যে স্ট্রাকচার আছে সেখান থেকে আসলে আসতে হবে। তাহলে ভাস্কুলার টিস্যু এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ভাস্কুলার টিস্যুতে হবে। আর কি আছে? যে যেটা উদ্দেশ্য কি, মানে কেন এই রেসপন্সটা হবে, সেটা হচ্ছে ইনফেকশন এজেন্ট বা ড্যামেজ টিস্যু যদি থাকে, তার কারণে এই রেসপন্সটা হবে। আমাদের বডিতে যদি কোথাও ইনফেকশন এজেন্ট অ্যাটাক করে বা কোনো ড্যামেজ টিস্যু বা নেক্রোটিক টিস্যু থাকে, তাহলে ইনফেকশনটা হবে, মানে ইনফ্লামেশনটা হবে। উদ্দেশ্য কি? যে সেলস এবং মলিকুলস, আমাদের যে ডিফেন্স সিস্টেম আছে শরীরের, তো ডিফেন্সের মধ্যে আছে সেলুলার সেলুলার কিছু কম্পোনেন্ট আছে, আবার সেল ছাড়াও আছে জাস্ট কোনো একটা মলিকুলস। সেসবগুলোকে আমাদের সার্কুলেশন থেকে আমাদের নিয়ে যেতে হবে যে সাইট অফ ইনফেকশন। ধরা যাক আমার হাতে এখানে একটা ইনফেকশন হয়েছে। তো এখানে যে ইনফেকশনটা হয়েছে, ধরা যাক কানেক্টিভ টিস্যুতে ইনফেকশন হয়েছে, বা তখন ওখানে ব্যাকটেরিয়া টক্সিন এসব রিলিজ করতেছে। তো সেসব মেডিয়েটর দিয়ে আমাদের ব্লাড ভেসেলস থেকে সেলস এবং যে মলিকুলস যেমন প্লাজমা প্রোটিন যেগুলো আছে, সেগুলোকে ওই জায়গায় নিয়ে যাবে। এটা হচ্ছে উদ্দেশ্য। আলটিমেট উদ্দেশ্য কি? আলটিমেট উদ্দেশ্য, এইসব যাওয়ার উদ্দেশ্য কি? এইসব যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এলিমিনেট করতে হবে সেই অফেন্ডিং এজেন্টটা, অথবা সেই ড্যামেজ টিস্যু, এগুলোকে রিমুভ করে দিতে হবে। এই হচ্ছে উদ্দেশ্য আমাদের ইনফরমেশন। ইনফরমেশন আসলে একটা প্রোটেক্টিভ রেসপন্স। প্রোটেক্টিভ রেসপন্স। তো ইনফরমেশন না হলে কি হতো? এই ইনফেকশন আনচেক থেকে যেত, wounds মানে হিল হইতো না, কারণ ইনফরমেশন তো আলটিমেটলি পরে গিয়ে হিলিং এ মানে চেষ্টা করে। আমরা তো, কারণ আগে দেখা যায় মানে এই রবিনসে দেখা গেলো দুইটা চ্যাপ্টার ছিল ইনফরমেশন, একটা চ্যাপ্টার ছিল উন্ড হিলিং এন্ড রিপেয়ার, এখন একসাথেই করছে, কারণ এরপরেই তো আসলে উন্ড হিলিং রিপেয়ারটা হয়, মানে একই ঘটনার কনসিকুয়েন্স হিসেবে। তো এই হচ্ছে ইনফরমেশন। আমরা এই মানে বডির যে ঘটনাগুলো ঘটে, ম্যাক্সিমাম প্রোটেক্টিভ রেসপন্স। ইভেন যে এই যে কাউকে যদি আমরা প্রচন্ড পরিমাণে মারি, যে শকে চলে যায়, নিউরোজেনিক শক, অথবা এমনিতে অজ্ঞান হয়ে যায়, এগুলো আসলে এক প্রকার প্রোটেক্টিভ রেসপন্স। মানে শরীর যখন আর পেইনটা নিতে পারে না, যে এই পেইনটা নিতে পারতেছে না সে, জেগে থাকলে সেন্স ঠিক থাকলে সে আর মানে পারতেছে না আর কি, যখন তখন সে অজ্ঞান হয়ে যাচ্ছে। এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম শরীরে, যে থাক আর পেইন নিতে পারতেছি না, যা পরে করুক আমি অজ্ঞান হয়ে গেলাম। ইভেন শখে চলে যাওয়া, এটাও একই রকম, যে শখে চলে গেছে শরীর কেন? যে মানুষটাকে বাঁচায় রাখতে চাচ্ছে বডির মেকানিজম। তো বাঁচায় রাখতে হলে তার আসলে কার্ডিওরেসপিরেটরি সিস্টেমে এত প্রবলেম, যে তাকে আসলে নর্মাল মানুষের মধ্যে বাঁচায় রাখা যাচ্ছে না। তখন তাকে দেখা যাচ্ছে যে মিনিমাম এনার্জি এক্সপেন্ডিচার করে তাকে বাঁচায় রাখার জন্য শুধুমাত্র ব্রেনটাকে বাঁচায় রাখছে, এরকম। এই তো কোমা, এই জিনিসগুলোতে এইরকম হয়ে আসলে এক ধরনের প্রোটেক্টিভ মেকানিজম বলা চলে। তাহলে ইনফরমেশন যদি আমি কয়েকটা ধাপে ভাগ করতে চাই, যে আসলে মানে কটা স্টেপ, সেই স্টেপ হলে আমরা এই পাঁচটা স্টেপ পাবো, যেটাকে আমরা 5R বলি। 5R, পাঁচটা আর আর দিয়ে মনে রাখার চেষ্টা করবো। একটা হচ্ছে রিকগনিশন। প্রথমে একটা মাইক্রোবস যদি ঢোকে আমাদের শরীরে, এই যে মাস্ট সেল আমরা দেখতেছি এখানে, মাস্ট সেল, এই মাস্ট সেলটা খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের এই যে মাস্ট সেল, দেখা যাচ্ছে কিনা, এই যে আমি পয়েন্টটা নিয়েছি। মাস্ট সেল, মাস্ট সেল থাকে কোথায়? মাস্ট সেল থাকে হচ্ছে আমাদের শরীরের এই যেমন লাইনিং এপিথেলিয়াম যেগুলো আছে আমাদের, ধরা যাক ইন্টারনাল লাইনিং, এক্সটার্নাল লাইনিং। এই যে আমরা খাইতেছি খাবার টাবার, মানে জিআইটির যে লাইনিং আছে, রেসপিরেটরি যে একটা যে লাইনিং আছে, জাস্ট লাইনিং এর নিচ দিয়ে থাকে মাস্ট সেল, মানে প্রচুর পরিমাণে থাকে এইসব জায়গায়। লাইনিং এর নিচ দিয়ে থাকবে,
তারপর যে অ্যারাউন্ড দ্য ব্লাড ভেসেলস, তারপর অ্যারাউন্ড দ্য নার্ভস। তাহলে কোন কোন জায়গাগুলোতে দেখেন যেসব জায়গা বেশি মানে ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। খাইতেছি প্রচুর, খাবারে প্রচুর জীবাণু আছে, লাংসে প্রচুর জীবাণু ঢুকতেছে, তো যেসব জায়গায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি সেসব জায়গাতে মাস্টের আধিক্য থাকে। তাহলে কোথায়? মানে বিনিথ দ্য লাইনিং এপিথেলিয়াম, তারপর অ্যারাউন্ড দ্য ভেসেলস, অ্যারাউন্ড দ্য নার্ভস, এগুলোতে। তো একটা ধরা যাক একটা অর্গানিজম এখানে ঢুকেছে আমার শরীরে, এই যে স্নেহ দেখালাম, স্নেহ নিচে ধরা ঢুকে গেছে। তো মাস্ট সেল আছে এখানে, টিস্যু রেসিডেন্ট ম্যাক্রোফেজ আছে। এরা এই ম্যাক্রোফেজ এই মানে মাইক্রো অর্গানিজমকে দেখে আর স্টিমুলেট হইলো, হওয়ার পরে মাস্ট সেল তার ম্যাটেরিয়ালস গুলো রিলিজ করবে তার রেসপন্স হিসেবে। মাস্ট সেল ওর নামটাই এসেছে মাস্টাং থেকে। মাস্টাং মানে জার্মান শব্দ আর কি, মানে যে ওয়েল ফেড, মানে যার পেট ভর্তি খাবার আর কি, এরকম একটা জিনিস। তো তো মাস্ট সেলের পেট ভর্তি খাবার, খাবারটা কি আসলে গ্র্যানিউলস। মাস্ট সেল গ্র্যানিউলস দিয়ে খেয়ে একেবারে মোটা হয়ে গেছে, এই জন্য ওর নামটাও এরকম, মাস্টাং থেকে মাস্ট সেল। তো তার মানে বোঝা যাচ্ছে মাস্টারে প্রচুর গ্র্যানিউলস থাকবে। তো সে যখন অ্যাক্টিভেট হবে প্রচুর গ্র্যানিউলস রিলিজ করবে, প্রচুর মেডিয়েটর রিলিজ করবে অ্যাকচুয়ালি। সেই মেডিয়েটর গুলো সারাউন্ডিং দিস ব্লাড ভেসেলস, সারাউন্ডিং ব্লাড ভেসেলসে যাবে। ব্লাড ভেসেলসে গিয়ে সে কাদেরকে টেনে নিয়ে আসবে? সে তার সিগন্যালের মতো সে সিগন্যাল দিবে যে আসো তোমরা। কারা আসবে? লিউকোসাইটকে রিক্রুটমেন্ট করবে এবং প্লাজমা প্রোটিনস, যেমন কমপ্লিমেন্ট, কাইনেজ, আদার যে প্রোটিনস যেগুলো লাগে আমাদের। তো তাহলে এই এই ফেজটা হচ্ছে রিক্রুটমেন্ট, মানে টেনে নিয়ে আসা, ডেকে নিয়ে আসা। তাহলে প্রথম ফেজটা হচ্ছে রিকগনিশন, মাস্ট সেল ম্যাক্রোফেজ জেনেটিক রিকগনাইজ করলো যেখানে একটা ফরেন সাবস্টেন্স আছে বা ড্যামেজিং সাবস্টেন্স আছে, মাইক্রোবস আছে। তারপর সে মেডিয়েটর রিলিজ করবে, করার পরে লিউকোসাইট এবং প্লাজমা প্রোটিনকে টেনে নিয়ে আসবে, এটা হচ্ছে রিক্রুটমেন্ট। এরপরে এরা যে গেল, এরা যে যাবে এই জায়গায়, এইভাবে দেখানো হয়েছে, কিন্তু এরা আসলে যাবে কোন জায়গায়? এই জায়গায় যে জায়গায় ড্যামেজিং সাবস্টেন্স আছে। দেখ ছবির জন্য এটা দেখানো হয়েছে। তো এরা গেল গিয়ে, এদের উদ্দেশ্য কি? এই এজেন্ট গুলোকে রিমুভ করা, যেমন ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করা আমরা জানি। তো এগুলোকে মানে করা, রিমুভ করা। তাহলে শুধু কি ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করে? তা কিন্তু না। এই যে আমরা ম্যাক্রোফেজের নামটা যদি খেয়াল করি, ম্যাক্রো মানে কি? বড়, ফেজ মানে খাওয়া আর কি, যে খায়, বড় খাদক। ম্যাক্রোফেজ মানে হচ্ছে বড় খাদক। তাহলে কারণ আমরা যেন বড় দিতে চাই, নিশ্চয়ই ছোট কেউ ছিল বলেই বড় দেওয়া হয়েছে। তাছাড়া তো এমনি বড় খাদক বলতাম না, শুধু খাদক বললেই হতো। তো ছোট খাদকও আছে, সে তারা কারা? মানে হচ্ছে সাইজে ছোট, নিউট্রোফিল, ইওসিনোফিল। তো এই তিনটাই হচ্ছে আমাদের ফ্যাগোসাইটিক মানে সেল আর কি। তো আমরা এটা মনে রাখতে পারি মেন দিয়ে, এম, ই, আর হচ্ছে এন। ফ্যাগোসাইটিক সেল কারা কারা পরীক্ষা যদি আসে, এই তিনটা আমরা মেন দিয়ে মনে রাখতে পারি। এম তে ম্যাক্রোফেজ, ই তে ইওসিনোফিল, এন তে নিউট্রোফিল। তো ম্যাক্রোফেজ হচ্ছে বড়, বাকিগুলো ছোট, এটা হলো মাইক্রোফেজ বলা যায়। এই জন্য এটা নাম আসলে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কমনলি পরিচিত, সেজন্য আমরা ম্যাক্রোফেজটাই জানি। তাহলে এরা রিমুভ করবে, এদের উদ্দেশ্য হচ্ছে রিমুভ করা এজেন্ট গুলাকে। তো রিমুভ যদি করি, এরপরে তো কাজ শেষ না। একটা যদি আমরা ইনফ্লামেটরি ইভেন্ট বা যে কোনো ইভেন্ট যদি শুরু করি, সেটাকে থামাই দিতে হবে একটা সময়। সারা জীবন চলতে পারে না, সারা জীবন চললে সমস্যা, বডি আরো ড্যামেজ করবে তারা। তো তাদের রেগুলেট করতে হবে, রেগুলেশন মানে তাদের কন্ট্রোল করতে হবে রেসপন্সটা, যে হয়েছে, ড্যামেজিং এজেন্ট শেষ হয়ে গেছে, এখন তোমরা থামো। তারপর হচ্ছে রিজলিউশন, তো ড্যামেজ তো হয়েই গেছে, আমি থামলামও, তারপরে কি শেষ হয়ে গেল? তারপর শেষ না, ওই ড্যামেজটা হয়তো সেটাকে ঠিক করতে হবে, সেটার নাম হচ্ছে রিপেয়ার। এই হচ্ছে পাঁচটা স্টেপ, সহজে বললাম আমরা। এরপর আমরা ডিটেলসে ঢুকবো। তো এখন আমরা দেখি এরপর ইনফ্লামেশনের কজ কি, এগুলো জাস্ট বলে যাবো। এগুলো বলার মতো কিছু নেই। ইনফেকশন, টিস্যু নেক্রোসিস, ফরেন বডি, ইমিউন রিয়াকশন, যেমন অটো ইমিউন রিয়াকশন বা হাইপারসেন্সিটিভিটি, এগুলো কারণ হতে পারে। তো অ্যাকিউট আর ক্রনিক ইনফেকশন আমরা পড়বো। তো আজকে বেসিক্যালি পড়বো হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশনটা। যেহেতু নাম অ্যাকিউট, বোঝাই যাচ্ছে এটা অ্যাকিউট অনসেট, মানে হচ্ছে খুব ফাস্ট অনসেট হবে। এবং মেইন সেল কোনটা? নিউট্রোফিল। আর ক্রনিকের মেইন সেল কোনটা? আমরা পরীক্ষায় ধরলে অনেক সময় অনেকে অনেক কথা বলি, যে ক্রনিকের মেইন সেল কোনটা, লিম্ফোসাইট দিয়ে শুরু করে এটা সেটা, কিছু বলার দরকারই নেই। ম্যাক্রোফেজ বলে চুপ করে বসে থাকবো, ম্যাক্রোফেজ বলে, যে বাদ বাকি আমার কিছু দরকার নাই, ম্যাক্রোফেজ আর লিম্ফোসাইট, এই দুটো বলে বাদ বাকিগুলো বলবো না। হ্যাঁ, বাকিগুলোও কাজ করে, কিন্তু মেইনলি হচ্ছে ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট। আর একইটা হচ্ছে নিউট্রোফিল। তো আর বাদ বাকিগুলো আমরা দেখি এরপরে আর কি আছে, এটা ডিটেলস এখানে যাবো না আর। এখন আমরা দেখি অ্যাকিউট ইনফ্লামেশন কি। তাহলে এটা র্যাপিড অনসেট, এটা তো মনে হয় বলা লাগবে না আর কিছু, র্যাপিড অনসেট। এবং এখানে দুইটা আমি পয়েন্ট হাইলাইট করেছি, একটা হচ্ছে এক্সুডেশন আর একটা হচ্ছে এমিগ্রেশন।
এখানে হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক্স কি হাইড্রোজেন ভার্সন, একটা হচ্ছে এক্সিটেশন হইতে হবে, এই যে হাইলাইট করা, আর একটা হচ্ছে ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশন কি হবে? লিউকোসাইটের এবং আদার যে প্লাজমা প্রোটিন এগুলো যাবে। এই যে প্লাজমা প্রোটিন এবং ফ্লুইড গেল, এটাকে বলে এক্সিটেশন। এখন এক্সিটেশন ট্রানজিশন নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে আমরা, আচ্ছা, এক্সিটেশন ট্রানজিশন নিয়ে এক কথা বলে ফেলি, সেটাই ভালো হবে। তারপর আমরা অ্যাকিউট ইনভার্সনে ঢুকবো। তো নর্মালি আমরা কি দেখি যে ইডিমা কি? আমাদের ইডিমার অনেকের কনসেপশন, অনেকে আমরা বলি যখন ইডিমার ডেফিনেশন জিজ্ঞেস করা হয় বা এমনিতেই আমরা বলি যে কালেকশন অফ ফ্লুইড ইন দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস অর বডি ক্যাভিটিস। এটা কিন্তু আসলে সঠিক ডেফিনেশন হয় নাই। কালেকশন অফ ফ্লুইড, এটা উত্তর মানে ভুল উত্তর কেন? কারণ হচ্ছে ফ্লুইড তো কালেকশন থাকবেই, মানে ফ্লুইড তো থাকেই। তাহলে অ্যাবনর্মাল কালেকশন বলতে হবে বা এক্সেস কালেকশন বলতে হবে বা এক্সেস অ্যাকুমুলেশন। শুধু ফ্লুইড অ্যাকুমুলেশন হওয়াটা আপনার ইয়েতে পড়বে না, ইডিমার ডেফিনেশনে পড়বে না। কেন? এখন আমরা একটু দেখি যে আসলে ঘটনাটা কি ঘটে। যদি আমরা এই ব্লাড ভেসেলস আমরা চিন্তা করি, এটা যদি আর্টেরিয়াল এন্ড হয় এ, আর এটা যদি ভেনাস এন্ড হয়, তাহলে এটা একটা ক্যাপিলারি। এটা আর্টেরিয়াল এন্ড, এটা ভেনাস এন্ড। আমি বলতেছি নর্মাল কন্ডিশনে কি হয়, এই এই মেকানিজমটা একটু বুঝলে সুবিধা আর কি, মানে কেন ঘটতেছে ঘটনাগুলো। ধরা যাক এটা আর্টেরিয়াল এন্ড, এটা ভেনাস এন্ড। এখন এই যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার, মানে ফ্লুইডটা ব্লাড ভেসেলের ওয়ালের উপর যে প্রেশার দিতেছে, চাপ দিতেছে, এটা পানির পাইপ দিয়ে যখন পানি যায়, ওয়ালে যে চাপ দিতেছে, এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। আর এখানে যে প্লাজমা প্রোটিন গুলো আছে, এই প্রোটিন গুলো যে ফ্লুইডকে ধরে রাখার চেষ্টা করতেছে, এটা হচ্ছে অসমোটিক প্রেশার। এখন তাহলে এখানে আমরা একটা জিনিস দেখি যে এই পাশে আর্টেরিয়াল এন্ডে ক্যাপিলারির এই হাইড্রোস্ট্যাটিক প্রেশার থাকে 35 মিলিমিটার অফ মার্কারি, আর প্লাজমা অস্মোটিক প্রেশার থাকে 25। নর্মাল কন্ডিশন বলতেছি, কিন্তু 35 আর 25। তাহলে নেট একটা ডিফারেন্স পাওয়া যাইতেছে না, যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার 35 আর অঙ্গটিক প্রেশার হচ্ছে 25, তাহলে নেট হচ্ছে 10 মিলিমিটার অফ মার্কারি একটা ডিফারেন্স পাওয়া যাইতেছে। তাহলে যে ডিফারেন্সটা যদি হাইড্রোস্ট্যাটিকটা বেশি হয়, মানে ভেসেলের দিকে চাপ বেশি দেয়, তাহলে ফ্লুইড বের হয়ে যাবে এখান দিয়ে, এখান দিয়ে ফ্লুইড বের হয়ে যাবে, এটা এই নেট ডিফারেন্সের কারণে। এখন ফ্লুইড যদি বের হয়ে যায়, এটা চিন্তা করেন, এটা মনে করেন একটা ক্যাপিলারি, এদিক থেকে ফ্লুইড বের হয়ে যাচ্ছে, এদিক থেকে ফ্লুইড বের হয়ে যাচ্ছে। তাহলে ফ্লুইড বের হয়ে গেলে ফ্লুইডের প্রেশার কমবে না আস্তে আস্তে? কারণ ফ্লুইড কমে যাচ্ছে, ফ্লুইডের প্রেশার কমবে আস্তে আস্তে। তাহলে 35 থেকে এই মাঝামাঝি পর্যায়ে গিয়ে হাইড্রোস্ট্যাটিক প্রেশার হলো 25। সরি, বুঝে নেন আর কি, ধরেন 25। এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার হলো মাঝখানে এসে, ক্যাপিলারির মাঝখানে এসে। এখানে অস্ফুটিক প্রেশার কত? এখানে কিন্তু অস্ফুটিক প্রেশার মানে প্রোটিন তো আর কমে নাই, তার মানে প্রোটিনের যা আছে তাই, প্রোটিনের থাকবে 25। তাহলে দুইটা সমান, তাহলে এখানে ফ্লুইড বের হবে না। ঠিক আছে। এখন এই পাশে, এই পাশে যদি আমরা আসি, হাইড্রোস্ট্যাটিক প্রেশার আরো একটু কমেছে, ফ্লুইড যেহেতু কমে গেছে, অল্প হলেও কমে, আরো একটু কমে এখানে হয়ে গেছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার 15, আর অস্মোটিক প্রেশার কত? 25ই আছে। তাহলে এখানে নেট ডিফারেন্স কত? 10 মিলিমিটার অফ মার্কারি। কোন দিকে ডিফারেন্স? অস্ফুটিক প্রেশার মানে যে ধরে রাখবে তার প্রেশারটা বেশি, যে বের করে দিবে তার চেয়ে। তাহলে এখানে যে ফ্লুইডটা বের হয়ে গেছে, এই যে ফ্লুইডটা এখানে জমতেছে, এই জায়গাটার নাম কি? ভেসেলের চারপাশে এই পাশে যে ফ্লুইড জমতেছে, জায়গাটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। এখানে ফ্লুইড জমছে হাইড্রোস্ট্যাটিক প্রেশারের দিকে বেশি থাকার কারণে। আর এখানে যেহেতু অস্ফুটিক প্রেশার ভিতরের দিকে টেনে নেওয়ার ক্ষমতা বেশিটা, মানে 25 আর 15, 10 ডিফারেন্স, তাহলে ও টেনে নিবে ভিতরে ফ্লুইডটাকে, ও টেনে নিবে ভিতরে ফ্লুইডটাকে। এতটুকু বুঝছেন কিনা এটা বোঝা জরুরি, যে এখানে যেহেতু হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি, ফ্লুইড বের হয়ে যাবে, নর্মাল নর্মাল কন্ডিশন। এটা কিন্তু অ্যাবনর্মাল না, ইডিমা না, ইনফ্লামেশন না। এখানে সেই ফ্লুইডটাকে টেনে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যে আপনি একটা জিনিসকে ধাক্কা দিয়ে যত সহজে বের করে দিতে পারবেন, বা ধাক্কা দিয়ে একটা জিনিসকে যত সহজে ফেলে ফেলে দিতে পারবেন, টেনে তোলাটা তার চেয়ে কঠিন। একই পরিমাণ শক্তি দিয়ে টেনে তোলা সম্ভব না, আরো বেশি লাগবে। তো এই জিনিস যখন টানবে, টেনে সম্পূর্ণ ফ্লুইডটাকে ভিতরে নিতে পারবে না। মানে এই আর্টেরিয়াল এন্ড অফ দ্য ক্যাপিলারি দিয়ে যে পরিমাণ ব্লাডটা বের হবে, মানে যে পরিমাণ ফ্লুইড বের হবে, সরি, সেই পুরো ফ্লুইডটা সে টেনে নিতে পারবে না। টেনে না নিতে পারলে তাহলে কিছু পরিমাণ ফ্লুইড এখানে অবশিষ্ট থাকবে। তাহলে এটাই হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসে এই ফ্লুইডটা জমতেছে, যে অবশিষ্ট থাকলো। মানে এই ফ্লুইডটা তো এখানে জমতেই থাকবে, জমতে থাকবে, তা তো হইতে পারে না।
এই ফ্লুইড যে জমবে এটাকে তো কোথাও নিয়ে যেতে হবে, সরাইতে হবে। এটা সরবে কি দিয়ে? কেউ যদি বলতে চান একটু বলতে পারেন, এটা সরবে কি দিয়ে? এটা সরবে হচ্ছে লিম্ফেটিক চ্যানেল দিয়ে। হ্যাঁ, এই যে আমাদের লিম্ফেটিক চ্যানেল আছে, এই যে লিম্ফেটিক চ্যানেল আছে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে, এই সব টেনে নিয়ে লিম্ফেটিক চ্যানেল দিয়ে চলে যাবে। তাহলে ইন্টারস্টিশিয়াল স্পেসে সবসময় কিন্তু ফ্লুইড থাকে, এজন্য ইডিমা বলতে হলে এক্সেসিভ অ্যাকুমুলেশন বলতে হবে। এবং এই যে ফ্লুইডটা গেল লিম্ফেটিক চ্যানেল দিয়ে, এখন এখানে যদি লিম্ফেটিক অবস্ট্রাকশন থাকে কারো, তাহলে কি হবে? এই ফ্লুইড যেগুলো জমবে সেটা এখানে যাইতে পারবে না। যাইতে না পারলে এখানে বেশি পরিমাণ ফ্লুইড জমবে, সেটাকে আমরা বলি ইডিমা। আর লিম্ফেটিক অবস্ট্রাকশন একটা ইডিমার কজ। এবং এখানে যদি অবস্ট্রাকশন থাকে, আমি যদি এই পেশেন্টটার এই জায়গাটা যদি ফুলে যায়, মানে সোয়েল আপ হয়, যদি আমরা দেখি যে একটা পেশেন্ট একটা জায়গা ফুলছে, আমি চাপ দিলাম, চাপ দিলে এই ফ্লুইডটা কি সরে যাওয়ার কোনো জায়গা পাবে? জায়গা নাই, কারণ তার সরে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা আমি ব্লক করে দিয়েছি। যদি এরকম হয় যে লিম্ফেটিক চ্যানেল যেটা দিয়ে যাচ্ছে, এখানকার ফ্লুইডটা ড্রেন হচ্ছে, সেখানে যদি অবস্ট্রাকশন থাকে, আমি যদি এই জায়গায় চাপ দেই, তাহলে সেই ফ্লুইডটা সরে গিয়ে আমার চাপ দেওয়ার জন্য জায়গা করে দিতে পারবে না। এটাকে আমরা কি বলি, কি ধরনের ইডিমা বলি? যদি চাপ দিতাম গর্ত হতো, কারণ ফ্লুইডটা নন সরে। পিটিং। নন পিটিং ইডিমা, এটা হচ্ছে নন পিটিং ইডিমা। তাহলে নন পিটিং কেন, এটা একটা ব্যাখ্যা বুঝলাম আমরা। এবং কেন লিম্ফেটিক অবস্ট্রাকশন ইডিমা হয় এটাও দেখলাম। স্যার আরেকবার স্যার, নন পিটিং ইডিমাল যে চাপ দিলে একটু আমি থাকে। ধরা যাক আমার বডিতে এখানে আমার ফুলে গেছে, ফুলে গেছে, হ্যাঁ, তো ইডিমা হয়েছে আর কি। তো আমি যদি চাপ দেই, নর্মালি এই যে ইন্টারস্টিশিয়াল স্পেসে তো ফ্লুইড জমছে, ইডিমার ডেফিনেশন অনুসারে এখানে ফ্লুইড জমছে, কেন জমছে সেটা আমরা নর্মালি যেটা দেখাইলাম। ওর থেকে অ্যাবনর্মাল যদি কিছু হয়, হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি কারো বেড়ে যায়, অস্মোটিক প্রেশার যদি কমে যায়, সেগুলো আমরা আরো বলবো। তাহলে এখানে তো ফ্লুইড জমবে, এই যে ইন্টারস্টিশিয়াল স্পেস, তো এই ফ্লুইডটা নর্মালি লিম্ফেটিক চ্যানেল দিয়ে ড্রেন হয়। তো লিম্ফেটিক চ্যানেল দিয়ে ড্রেন হয়, ভালো কথা। এখন যদি কারো লিম্ফেটিক অবস্ট্রাকশন থাকে, যে আমার এখান থেকে যে লিম্ফেটিক চ্যানেল দিয়ে আমার মানে ইন্টারস্টিশিয়াল স্পেসের ফ্লুইড গুলো যাওয়ার কথা, সেই লিম্ফেটিক চ্যানেলটা ব্লক, ঠিক আছে? তো আমি যদি নর্মালি চাপ দিতাম, ধরেন লিম্ফেটিক চ্যানেল ব্লকের কারণে আমার ইডিমা না, এমনি ইডিমা, হাইড্রোস্টিক প্রেশার বেড়ে গেছে বা অস্মোটিক প্রেশার কমে গেছে, আমার শরীরে প্রোটিন কম, অস্মোটিক প্রেশার কমে গেছে, আমার ইডিমা হয়েছে, ঠিক আছে, মানলাম। তো আমি সেক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি চাপ দিতাম, ফ্লুইডটা ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে লিম্ফেটিক চ্যানেল দিয়ে একটু এদিক সেদিক সরে গিয়ে আমার জায়গা করে দিত, চাপ দেওয়ার জায়গাটা, তাহলে ফ্লুইডটা সরে গিয়ে যায় গর্তের মতো লাগতো। এটা হচ্ছে পিটিং ইডেমা, মানে পিট, গর্ত, গর্ত মতো হয়ে যাচ্ছে যদি চাপ দেওয়ার পরে। কিন্তু আমি যদি চাপ দিলাম, যদি লিম্ফেটিক অবস্ট্রাকশন থাকে, মানে আমি এখানে চাপ দিয়ে এটাকে সরাই দিতাম, কিন্তু আমার অবস্ট্রাকশন এই পাশে, লিম্ফেটিক অবস্ট্রাকশন হয়ে আছে, তো ও আর ড্রেন করে বা এই চাপ দিলে এই ফ্লুইডটা সরার জায়গা পাবে না। সরার জায়গা না পাইলে তাহলে গর্ত হবে না, সেটাকে আমরা নন পিটিং ইডিমা বলতেছি, যেহেতু গর্ত হচ্ছে না, নন পিট। জি স্যার, বুঝছি। হ্যাঁ। তো তাহলে এইটা হচ্ছে নর্মাল মেকানিজম। এখন যদি কারো এমন হয় যে এই 35-এর জায়গায় হাইড্রোস্ট্যাটিক প্রেশার হয়ে গেছে 55, কথার কথা, তাহলে কি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি বাড়লো, আগে ছিল 10 ডিফারেন্স, এখন কত ডিফারেন্স হলো? 25 আর 55 কত, 10 35, প্রায় 30 ডিফারেন্স। তাহলে বেশি, ডিফারেন্সটা বেশি হয়ে গেল, নেট ডিফারেন্স। তাহলে বেশি বেশি ফ্লুইড এখানে জমবে, সেই ফ্লুইডটা লিম্ফেটিক চ্যানেল দিয়ে যদি নিয়ে কাভার করতে পারে তাহলে হইলো, না পারলে ইডেমা হিসেবে এখানে জমা হবে। এখন যদি এই যে 25 অস্মোটিক প্রেশার, এখন এই 25 যদি কারো 15 হয়ে যায়, তাহলে ডিফারেন্সটা বাড়বে, অস্মোটিক মানে নেট ডিফারেন্স। তাহলে ক্লিয়ার কেন হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়লে বা অস্মোটিক প্রেশার কমলে ইডিমা হবে, এটা আমরা বুঝলাম এবং বেসিক মেকানিজমটা দেখলাম। কোনো কোশ্চেন থাকলে এখানেই করে ফেলেন, যদি এই বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকে। নাই? তো এখন আমরা তাহলে এক্সুডেট ট্রান্সুডেট কি, যেখানে আপনার মানে ভাস্কুলার পারমিবিলিটি থাকতে হবে, সোজা কথা, এক্সুডেট যদি হয় ভাস্কুলার পারমিবিলিটি থাকতে হবে। ভাস্কুলার পারমিবিলিটি বাড়লেই কেবলমাত্র প্রোটিন আসবে, সেল আসবে, তাছাড়া সেল প্রোটিন বেরোতে পারবে না। তো যদি শুধু কারো হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায় অথবা অস্মোটিক প্রেশার কমে যায়, এই কারণে যদি ফ্লুইড লিকেজ হয়, তাহলে সেটাতে সেল বের হবে না, প্রোটিন বের হবে না, সেটা হচ্ছে ট্রানজুডেট। আর যদি সেল প্রোটিন এগুলো বের হয় তাহলে হচ্ছে এক্সুডেট। আর কারো কিছু কোশ্চেন থাকলে আমরা এখানে করে ফেলতে পারি। গেল, এরপর আমরা দেখি যে যে কার্ডিনাল সায়েন্স কি। আমরা এগুলো জানি যে রুবর, রুবর মানে রেডনেস, রেড কালারই দেওয়া হয়েছে দেখেন, রেডনেস। এই যে হিস্টামিন ভ্যাসোডাইলেশন করে,
তো ব্লাড ফ্লো বাড়বে। ব্লাড ফ্লো যদি বাড়ে মানে ব্লাড যদি কোথাও বাড়ে, ব্লাড যেহেতু লাল কালার, সে লাল করবে জায়গাটাকে। ব্লাড যেহেতু গরম, বা ওদিক থেকে গরম ব্লাড আসতেছে, এই জায়গাটা গরম হবে, তাহলে হিট তৈরি হবে। তাহলে ভ্যাসোডাইলেশন দিয়ে দুইটা জিনিস ঘটবে, একটা হচ্ছে রেডনেস আর একটা হচ্ছে হিট। আর এই যে পারমিবিলিটি বেড়ে গেল, পারমিবিলিটি বেড়ে গেলে ফ্লুইড লিকেজ হবে, তাহলে সোয়েলিং হবে। প্রোস্টাগ্ল্যান্ডিন একটু ব্র্যাডিকাইনিন এইসব মিডিয়েটর যদি আসে তাহলে পেইন হবে। আর আলটিমেটলি কোনো এক জায়গায় ইনফ্লামেশন হলে সেই জায়গার ফাংশন ঠিক থাকবে না, কারণ ওই জিনিসটাই অ্যাবনর্মাল, তাহলে সে কিছু অ্যাবনর্মাল ঘটনাকে হেল্প করবে। তাহলে এখন ইনফ্লামেশনের আমরা দেখি, অ্যাকুট ইনফ্লামেশনে যাই। তিনটা মেজর কম্পোনেন্ট, এই যে থ্রি মেজর কম্পোনেন্টস কি কি? ডাইলেশন অফ ব্লাড ভেসেলস, পারমিবিলিটি বাড়বে, আর হচ্ছে এমিগ্রেশন হবে। এটা তো বললামই। এমিগ্রেশনের উদ্দেশ্যকে আলটিমেটলি এলিমিনেট করা অফেন্ডিং এজেন্ট। কি এমিগ্রেশন হবে? যে মাইক্রোসার্কুলেশন বা ব্লাড ভেসেলস থেকে লিউকোসাইট এবং প্লাজমা প্রোটিনকে সাইট অফ ইনফেকশন বা সাইট অফ ড্যামেজ ওখানে নিয়ে যাওয়া, যাতে আমরা এগুলোকে এলিমিনেট করতে পারি। তো এখন এটা মনে হয় আমরা বুঝতে পারছি। ইডিমা ট্রানজিটেড এক্সিডেন্ট বললাম না। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে এটা, যে ইভেন্টস অফ অ্যাকুট ইনফ্লামেশন। এই ইভেন্টস গুলো বুঝতে হবে একটা কারণেই, এর প্রতিটা স্টেপে কোনো ডিফেক্ট থাকলে একটা ডিজিজ হতে পারে। সেজন্য এটা মনোযোগ দিয়ে শুনবো আমরা, আশা করি। তো অ্যাকুট ইনফ্লামেশনের ভাস্কুলার ইভেন্ট জানি আমরা কিছু, যে ব্লাড ভেসেলের কিছু ইভেন্ট থাকবে, আবার সেলুলার ইভেন্ট থাকবে। তো ভাস্কুলার ইভেন্টের মধ্যে দুইটাই মূল কথা, একটা হচ্ছে চেঞ্জ ইন ভাস্কুলার ফ্লো অ্যান্ড ক্যালিবার, আর হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমেবিলিটি, মানে ভাস্কুলার লিকেজ যেটা হবে। এখন দেখি কিছু বাদ দিয়ে গেলাম কিনা, বইটা একটু দেখি। মনে হয় ঠিক আছে। হুম, তাহলে ভাস্কুলার ইভেন্ট হচ্ছে চেঞ্জ ইন ফ্লো অ্যান্ড ক্যালিবার। ফ্লো মানে তো আমরা জানি কম বেশি হওয়া, আর ক্যালিবার হচ্ছে ডায়ামিটার, আর কি ডায়ামিটার কম বেশি যদি হয়। তাহলে এই পয়েন্টের মধ্যে আমরা, পয়েন্ট এ এর মধ্যে আমরা কি কি দেখবো? একটা হচ্ছে ভ্যাসোডাইলেশন হবে, প্রথম কথা। ভ্যাসোডাইলেশন শুরু হবে কি দিয়ে? হিস্টামিন, নাইট্রিক অক্সাইড, এগুলো দিয়ে। আর হিস্টামিন নাইট্রিক অক্সাইড কেন, বা হিস্টামিন কেন ভ্যাসোডাইলেশন যে শুরু হলো? একেবারে ভেরি বিগিনিং এর কথা, ভ্যাসোডাইলেশন হিস্টামিনই কেন? আচ্ছা, হিস্টামিন একটা হচ্ছে আমরা জানি যে মাস্ট সেল, এগুলো হিস্টামিন দিয়ে ভর্তি, তো এই জন্য হিস্টামিন রিলিজ করে সেই জন্য। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের হিস্টামিন হচ্ছে প্রিফর্ম মিডিয়েটর, মানে আগে থেকে ফর্ম হয়ে থাকে। সুতরাং হিস্টামিন রিলিজ করতে ওর সময় লাগে না। তো প্রথমে হিস্টামিন রিলিজ করবে, হিস্টামিন কাজ করা শুরু করবে। কিন্তু যেমন আমরা যদি ধরি প্রোস্টাগ্ল্যান্ডিন বা ধরি লিউকোট্রিন, এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে এই যে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম আমরা নাম শুনেছি, অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজমের একটা পাথওয়েতে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়, লিউকোট্রিন তৈরি হয়, তাহলে এই পাথওয়েটা হইতে সময় লাগবে। এই তো সময় নিবে, যার কারণে এই জিনিসগুলো, এই মিডিয়েটর গুলো পরে সিক্রেট হবে। এই জন্য প্রথমে হচ্ছে হিস্টামিন রিলিজ হবে এবং ওর কাজটা হবে আগে, ভ্যাসোডাইলেশন করবে। এখন ভ্যাসোডাইলেশন হইলে, ভেসেল যদি ডাইলেট করে, তাহলে ব্লাড ফ্লো বাড়বে, স্বাভাবিক কথা। এই ঘটনাগুলো এমন না যে এইটা আগে ঘটে এইটা পরে ঘটে, তা কিন্তু না, এগুলো কিন্তু একই সঙ্গে ঘটে। তো ভ্যাসোডাইলেশন হলো, ব্লাড ফ্লো বাড়লো, আবার পারমিবিলিটি তো বাড়াবে। হিস্টামিন তো পারমিবিলিটিও বাড়ায়। পারমিবিলিটি বাড়ায় কিভাবে? এই যে ধরা যাক এন্ডোথেলিয়াল সেল, ধরা যাক আমার এটা ভেসেল, হ্যাঁ, এটা ভেসেল, ভেসেলে এন্ডোথেলিয়াল সেল আছে, এটা এন্ডোথেলিয়াল সেল। এই যে দুইটা এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে জাংশন, এই এই এন্ডোথেলিয়াল সেল যে নিজেরা কন্ট্রাক্ট করে, এই এন্ডোথেলিয়াল সেল যে পাশেরটা যদি নিজেরা কন্ট্রাক্ট করে, দুইটা যেমন এরকম ছিল, এখন কন্ট্রাক্ট করলে মাঝখানে গ্যাপ তৈরি হলো, এটা হচ্ছে ইন্টার এন্ডোথেলিয়াল স্পেস। এইরকম স্পেস তৈরি করে এই পারমিবিলিটি করতে। তো এটা আমরা একটু পরে আর একটু ডিটেলসে বলবো, যে কোথায় হয় এটা, কেন ওই জায়গাতে হয়, এটা নিয়ে একটু কথা বলবো, যেহেতু এর মধ্যে আর এটার আলোচনায় না আসে। তাহলে ভ্যাসোডাইলেশন হইলো, ব্লাড ফ্লো বাড়লো, সাথে পারমিবিলিটিও বাড়লো। পারমিবিলিটি যদি বাড়ে, তাহলে এদিক থেকে ফ্লুইড লিকেজ হবে, আমরা এটা জানি, যে ফ্লুইড বের হয়ে যাবে। তো ফ্লুইড যদি লিকেজ হয়, তাহলে ব্লাডের যে সেল থাকলো, এখানে যে ব্লাড সেল ছিল এগুলো, ফ্লুইড লিকেজ হয়ে গেলে ব্লাড সেলগুলো রিলেটিভলি ঘনত্ব বেড়ে যাবে না? কারণ প্লাজমা যেরকম ছিল, এখান থেকে শুধু ফ্লুইড বের করে দিলাম, তাহলে প্লাজমার ভিতরে সেলগুলো ছিল, সেগুলোর কনসেন্ট্রেশন রিলেটিভলি বেড়ে যাবে, যেটাকে আমরা বলি হিমো কনসেন্ট্রেশন।
তাহলে কনসেন্ট্রেশন বেড়ে যাবে, হিমো কনসেন্ট্রেশন। তো হিমো কনসেন্ট্রেশন হইলে আলটিমেটলি একসময় কি হবে, ভিসকোসিটি বেড়ে, হিমো কনসেন্ট্রেশন মানে কি ভিসকোসিটি বেড়ে যাবে। তো ভিসকোসিটি যদি বেড়ে যায় তার মানে ব্লাড ফ্লো আস্তে আস্তে কমে যাবে একসময়। ব্লাড ফ্লো যদি কমে যায় তাহলে সেটা আমরা বলি কি, স্ট্যাসিস। ব্লাড ফ্লো কমে গেল, স্ট্যাসিস। তাহলে ভিসকোসিটি কমে গেল, সরি ভিসকোসিটি বেড়ে গেল, স্ট্যাসিস হইলো। এই যে হলো এই ঘটনাগুলো হচ্ছে আপনার ইতে, আপনার এই যে ভাস্কুলার ফ্লো অ্যান্ড ক্যালিবারের ভিতরে। এখন আমরা আসি ভাস্কুলার লিকেজ বা পারমিবিলিটি কিভাবে বাড়বে। আচ্ছা, এই যে হলমার্ক অফ অ্যাকিউট ইনফ্লামেশন এটা কি, ভাস্কুলার পারমিবিলিটিটা এটা হচ্ছে হলমার্ক অফ অ্যাকিউট ইনফ্লামেশন। ভাস্কুলার পারমিবিলিটি হচ্ছে হলমার্ক অফ অ্যাকিউট ইনফ্লামেশন, এটা মনে রাখতে হবে যে ইনফ্লামেশনের হলমার্ক হচ্ছে ভাস্কুলার পারমিবিলিটি, মানে এইটা ঘটতেই হবে, এটা না ঘটলে হচ্ছে না। তো প্রথম কথা কি বললাম, কন্ট্রাকশন অফ এন্ডোথেলিয়াল সেল, এটা আমরা একটু আগে ছবিকে দেখাইলাম যে এই এন্ডোথেলিয়াল সেলগুলো কন্ট্রাকশন হয়। এখন এই যে ঘটনাটা এন্ডোথেলিয়াল সেলের কন্ট্রাকশন বা ভাস্কুলার পারমিবিলিটি, এই ঘটনাটা ঘটে কোথায়? এই ঘটনা ঘটে হচ্ছে এই জায়গায়, যে পোস্ট ক্যাপিলারি ভেনিউলস। পোস্ট ক্যাপিলারি ভেনিউলস, ধরা যাক আমার এই যে আর্টারি, মাঝখানে ক্যাপিলারি, এলো ক্যাপিলারি, তারপরে ভেনিউলস। এই ক্যাপিলারি পরের যে ভেনিউল, এটার নাম হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভেনিউলস। এই ঘটনাগুলো ঘটে হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভেনিউলস। কেন পোস্ট ক্যাপিলারি ভেনিউলস? আর্টারিতে ঘটলে কি ক্ষতি ছিল, সরি, বা এই ক্যাপিলারিতে এগুলো তো ঘটলে ঘটনা ক্ষতি কি ছিল? প্রথম কথা হচ্ছে আর্টারির ওয়াল এই ভেনের চেয়ে একটু থিক, কয়েকটা লেয়ার বেশি, সুপারফিশিয়াল সেলের লেয়ার, তো ওখানে একটু ডিফিকাল্ট এই কাজটা হয়। আর হচ্ছে এই যে ইন্ডোথেলিয়াল সেলগুলোর যে জাংশন, আমরা জানি না ইন্ডোথেলিয়াল সেলের মাঝখানে যে জাংশন থাকে, এই জাংশনগুলো একটু উইক থাকে হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভেনিউলসে। তার মানে এখানে এই লিকেজ টিকেজ এগুলো হওয়ার সুবিধা, আর রিসেপ্টর তো থাকেই। তাহলে কন্ট্রাকশন অফ এন্ডোথেলিয়াল সেলস কে করবে? আমি বললাম এই যে প্রথম যেটা তৈরি হয় হিস্টামিন, এটা মাথায় রাখতে হবে, ব্র্যাডিকাইনিন, লিউকোট্রিন ও আসলে একটু পরেই আসে। কেন পরে আসে সেটা একটু বলেছিলাম। হ্যাঁ, তো এই হচ্ছে কন্ট্রাকশন অফ এন্ডোথেলিয়াল স্পেস, এটার পয়েন্ট। এখন আমরা সম্ভবত আগের বইগুলোতে এইভাবে ছিল যে এই, এখনো আছে মাঝখানে ডেসক্রিপশন লাগে, কিন্তু আগের বইগুলোতে পয়েন্ট আকারেই ছিল যে ইমিডিয়েট, সরি দেখাই, যে ইমিডিয়েট ট্রানজিয়েন্ট রেসপন্স, ডিলেড প্রলং লিকেজ, এইসব কি? এগুলো হচ্ছে যে লিকেজটা ইমিডিয়েটলি শুরু হয়, মানে একটা ইনফেকশন এজেন্ট বা টক্সিন বা যে কোনো এজেন্ট আসার সঙ্গে সঙ্গে শুরু হয়, থাকে অল্প সময়। এটা হচ্ছে এই, এটাকে আমরা বলি ইমিডিয়েট ট্রানজিয়েন্ট রেসপন্স। ইমিডিয়েট মানে হচ্ছে এখন তাৎক্ষণিক, ট্রানজিয়েন্ট মানে স্বল্প সময়ের জন্য। তো এইটা ঘটবে কি, যে ওই যে হিস্টামিন টিস্টামিন এটা দিয়ে ঘটে, এটা বেশিক্ষণ লাস্ট করে না, এই জন্য ইমিডিয়েট ট্রানজিয়েন্ট রেসপন্স। ডিলেড প্রলং লিকেজ কি, মানে এই ঘটনাটা, ইনফ্লামেটরি ঘটনাটা শুরু হবে দেরিতে। একটা ইনজুরিয়াস এজেন্ট আসলো, ধরা যাক এই যে ইউভি রেডিয়েশন, কে একজন সমুদ্রে সানবাথ করতে গেছে, সারাদিন রোদে পড়ছে, পড়ার পর তখন কিছুই হয় নাই, যখন রাতে ঘুমাইতে গেছে তখন তার এরকম ফুলে টুলে সব ভোল হয়ে গেছে। কেন হয়েছে? এই যে এটা ও শুরু হয়েছে দেরিতে, ওর ইনফ্লামেটরি ঘটনাটা শুরু হয়েছে দেরিতে, যে বিগিনস আফটার ডিলে অফ 2 to 12 আওয়ার্স, থাকে হচ্ছে কয়েকদিন। তাহলে ওটা শুরু হইতেছে দেরিতে, থাকতেছে বেশি দিন, এই জন্য বলতেছে ডিলেড, শুরুটা দেরি এবং প্রলং অনেকদিন থাকতেছে। আর কিছু ঘটনা ঘটতে পারে যেটা বলতে পারি এই দুটোর কম্বিনেশন, ইমিডিয়েট কিন্তু প্রলং। সেটা কি? ধরা যাক সরাসরি কোনো ফিজিক্যাল ইনজুরি হয়েছে বা থার্মাল ইনজুরি হয়েছে, পুড়ে গেছে বা মার খেয়ে থেতলে গেছে, তো ও তো ইমিডিয়েটলি ইনজুরি হইলো, ইনফ্লামেশন শুরু হলো, কিন্তু ওকে সহজে ভালো হবে না, কারণ থেতলে গেছে একবারে, ফিজিক্যাল ইনজুরি হয়ে গেছে, থাকবে অনেক, অনেক দিন। নতুন করে ভেসেল না তৈরি হওয়া পর্যন্ত সে ঠিক হইতেছে, নতুন করে সেল তৈরি হইতেছে, এই জন্য এগুলো হচ্ছে ইমিডিয়েট প্রলং যদি বলতে চাই, এরকম করতে বলা যায়। আর কি হতে পারে? ডিরেক্ট ইনোথেলিয়াল ইনজুরি, যেটা বললাম, এই যে ডিরেক্ট যদি ইনজুরি হয়, এই যে মাইক্রোবস, টক্সিন, বার্ন, এইসব দিয়ে। আর হচ্ছে লিউকোসাইট মিডিয়েটেড ইনোথেলিয়াল ইনজুরি, ইনফ্লামেশনের যেসব সেল আসবে ওরাই হচ্ছে ড্যামেজ করবে, কারণ ওদের যে ইয়াগুলো মেডিয়েটর গুলো রিলিজ করে, তারা লাইসোজোমাল গ্র্যানুলস রিলিজ করে, ট্রান্সসাইটোসিস। এটা আগের বইয়ে ছিল, এখন আর নাই, সেই জন্য আর বলতেছি না। এখন তাহলে অ্যাকিউট ইনফ্লামেটরি সেল কোনটা? নিউট্রোফিল। একটাই বলতে হবে আমাদের, নিউট্রোফিল। এখন নিউট্রোফিলের আমরা প্যাথোলজিস্টরা যেটা লেখে রিপোর্টে, বিভিন্ন রিপোর্টে অনেক সময় সার্জনরা মন খারাপ করে বা অনেকে হয়তো ভাবে এটা কি জিনিস, তারা লেখে হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট।
পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। এটা মানে হচ্ছে নিউট্রোফিল। কেন এটা নিউট্রোফিল সেটা একটু জাস্ট এক ঝলক বলে যাই। সেটা হচ্ছে সায়েন্টিস্টরা যখন নিউট্রোফিল আবিষ্কার করে, নিউট্রোফিলে আমরা কি জানি, সেগমেন্টেড নিউক্লিয়াস থাকে আর কি। ধরা যাক 3 to 5 লোবস থাকে। এটা নিউট্রোফিলে, এগুলো ধর নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসের লোব, একটা দুটো তিনটা। আর তো নিউট্রোফিলে যখন এই বিজ্ঞানীরা দেখে যে তিনটা এরকম নিউক্লিয়াস, তারা ভাবছে এটা একটা নিউক্লিয়াসের সেগমেন্ট না, তারা ভাবছে তিনটা আলাদা নিউক্লিয়াস, মানে মাল্টিপল নিউক্লিয়াস ভাবছে তারা। তারা ভাবছে এটা মাল্টি নিউক্লিয়াস সেল। তাহলে লিম্ফোসাইট যার নিউক্লিয়াস একটা, তাকে কি ভাবছে, মনোনিউক্লিয়ার সেল। তাহলে এটা হচ্ছে মনোনিউক্লিয়ার সেল লিম্ফোসাইট। আর এই নিউট্রোফিল হচ্ছে মাল্টি নিউক্লিয়ার বা পলিনিউক্লিয়ার, যেহেতু অনেক নিউক্লিয়াস। এখন তারপর দেখলো যে না, এটা আসলে পলিনিউক্লিয়ার না, মাল্টিপল নিউক্লিয়াস না, এটা আসলে একটা নিউক্লিয়াসের লোব তিনটা। এবং এই তিনটা লোব এইভাবেই থাকবে তা জরুরি না। কোনোটাতে এইভাবে থাকতে পারে, একটা, দুইটা, তিনটা। কোনোটাতে থাকতে পারে এদিকে একটা, এদিকে একটা, ওদিকে একটা, মানে ডিফারেন্ট মরফোলজি শো করতে পারে। মর্ফ মানে শেপ, তাহলে ডিফারেন্ট শেপে থাকতে পারে, এই জন্য এটা বলছে পলি মানে অনেক, মরফো মানে মর্ফ শেপ, পলিমরফো নিউক্লিয়ার মানে নিউক্লিয়াসটার অনেক ধরনের মরফোলজি আছে, এই জন্য নাম পলিমরফো নিউক্লিয়ার। এটা লিউকোসাইট, এই জন্য নাম লিউকোসাইট। এটা পলিমরফিজম শো করে কে কে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, তিনটাই পলিমরফিজম শো করে। কিন্তু যেহেতু কেবলমাত্র নিউট্রোফিল বেশি পলিমরফিজম শো করে, সেই জন্য কেবলমাত্র নিউট্রোফিলকেই পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট বলা হয়। কিন্তু বেসিক্যালি বলা যেতে পারে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল তিনটাকেই, কিন্তু বলা হয় নিউট্রোফিলকে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা আগায় যাই। এখন আসি সেলুল। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারে যে হ্যাঁ, কোনো কোশ্চেন আছে কিনা বা কি। আচ্ছা, সেলুলার ইভেন্টস। সেলুলার ইভেন্টস কি? আমাদের মেইনলি সেলকে নিয়ে যেতে হবে সার্কুলেশন থেকে। আচ্ছা, এটা আমরা ছবিটাই দেখি। সেলকে নিয়ে যাবো আমরা হচ্ছে ব্লাড ভেসেলস থেকে কোনো ড্যামেজিং সাইটে। তো ভেসেলস থেকে এই পর্যন্ত যে নিয়ে যাব, প্রথমে হচ্ছে সেলটাকে, আচ্ছা নর্মাল যে ল্যামিনার ব্লাড ফ্লো যেটা, মানে ব্লাড ভেসেলের ভিতরে নর্মাল ব্লাড ফ্লো কোন দিক দিয়ে যায়, এটা একটা ব্লাড ভেসেলস। নর্মাল ব্লাড ফ্লো যেটা, সেল গুলো যায় মাঝখান দিয়ে। মানে আমরা যদি একটা নর্মাল ব্লাড ভেসেলস রাখি, সেল যায় মাঝখান দিয়ে। আমরা যদি সাধারণ একটা জিনিস চিন্তা করি যে আমাদের রাস্তার সাথে, যে রাস্তা, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া মেইনলি রাস্তা মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে, খুব দ্রুত যায়, মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে। তো ব্লাড সেলগুলো এরকম মাঝখান দিয়ে সেন্ট্রাল সেন্ট্রাল এক্সিস বরাবর যায়। এই সাইড দিয়ে থাকে হচ্ছে প্লাজমা ফ্লুইড আর কি। তো এটাকে বলা হয় ল্যামিনার ফ্লো। ল্যামিনার ফ্লো। এখন এই যে যদি ল্যামিনার ফ্লো ডিসরাপ্টেড হয়, আমরা যে বললাম যে ভ্যাসোডাইলেশন হয়, তারপর স্ট্যাসিস হয়, ল্যামিনার ফ্লো ডিসরাপ্টেড হয়, তখন তখন আর ল্যামিনার ফ্লো থাকে না। যেমন আমরা যদি দেখি আমাদের রাস্তাতেই যখন ট্রাফিক জ্যাম হয়, মানে স্ট্যাসিস হয়, তখন কি হয়, যে গাড়ি ঘোড়াগুলো চেষ্টা করে সাইড সুইড দিয়ে যাওয়ার। আমরা দেখি না অনেক সময় বাস মেইন রোড সাইডের মোটামুটি কাঁচা রাস্তার উপর দিয়ে বাস টেনে নিয়ে যাচ্ছে, ঈদের ছুটির সময় দেখি সাধারণত। তো এরকম সাইডে চলে যায় সেলগুলো, তো ল্যামিনার ফ্লো ডিসরাপ্টেড হয়। এটার একটা বড় কারণ হচ্ছে এই যে আরবিসি থাকে যে ভিতরে সেন্ট্রাল এক্সিস বরাবর, আরবিসি গুলো নিজেরা একটার সাথে একটার উপর লেগে যায়, মানে স্ট্যাক অফ কয়েন্স এর মতো, একটা কয়েনের উপর আরেকটা কয়েন, একটা কয়েনের উপর আরেকটা কয়েন, এবার রাখলে যেমন হবে, আরবিসি গুলো এরকম যেহেতু কয়েনের মতোই একটার উপর একটা জমা হয়, যেটা বলে রোল অফ ফরমেশন বা রোলস ফরমেশন। এই রোলস ফরমেশনটা হয় ফিব্রিনোজেন দিয়ে। তো আরবিসি গুলো যখন রোল অফ ফরমেশন করে, যখন আরবিসির শেপ বড় হয়ে যায়, ও তখন ধাক্কা দেয় ডাব্লিউবিসি কে। ডাব্লিউবিসি মানে নিউট্রোফিল কে মিল ধাক্কা দেয়, তখন নিউট্রোফিল গুলো এই সাইডে চলে আসে। নিউট্রোফিল গুলো এই সাইডে চলে আসে, এটার নাম হচ্ছে মার্জিনেশন। কেন মার্জিনেশন সেটা আমরা বললাম, যে এই ডিসরাপ্টিভ ল্যামিনার ফ্লো হওয়ার ফলে এই যে রোল অফ ফর্মেশন হয় যেগুলো, সেগুলোকে ধাক্কা দিয়ে ডাব্লিউসি লেগে সরাই নিয়ে আসে, এটার নাম হচ্ছে মার্জিনেশন। কেন ডাব্লিউবিসি সেন্ট্রাল থেকে মার্জিনে চলে আসে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে নিউট্রোফিল যেটা আমাদের, আমরা যে সার্কুলেটিং নিউট্রোফিল, আমরা আমরা ধরা যাক সিবিসি যে দেখি, পেরিফেরাল ব্লাড থেকে ব্লাড নেই, সিবিসি দেখি, সিবিসিতে যে নিউট্রোফিল কাউন্ট দেখি, এই নিউট্রোফিলটা সার্কুলেটিং নিউট্রোফিল। নিউট্রোফিলের দুইটা পুল আছে, একটা বলা হয় সার্কুলেটিং পুল, একটা হচ্ছে মার্জিনেটেড পুল। এটা আমরা জানি কিনা, একটা হচ্ছে সার্কুলেটেড পুল যেটা হচ্ছে সার্কুলেশনে থাকে, আর একটা হচ্ছে এই নিউট্রোফিল নর্মালি এই যে ইয়ার সাথে
এন্ডোথেলিয়াম সেলের সাথে এমনি লেগেই থাকে অনেক নিউট্রোফিল। এটার নাম হচ্ছে মার্জিনেটেড পুল। সার্কুলেটিং পুল আর মার্জিনেটেড পুল, এটা কম বেশি হয়। নাহলে হোয়াইট পিপল যারা, তাদের 50% সার্কুলেটিং পুলে থাকে, 50% মার্জিনেটিং পুলে থাকে। আর যারা ব্ল্যাক পিপল, তাদের সম্ভবত ইটা বেশি, মানে এই যে মার্জিনেটিক পুলটা বেশি থাকে। ওই জন্য একটু নিউট্রোফিল কম থাকে। কারণ আমরা তো মার্জিনেটিক পুলটা দেখি না, আমরা দেখি ব্লাডে যেটা মানে সার্কুলেটিং পুলটা দেখি। বিভিন্ন ড্রাগসে যেমন স্টেরয়েড, এইসব নিলে এই অ্যাডেশনটা নষ্ট করে দেয়। তখন স্টেরয়েড নিলে এই মার্জিনেটিক পুলের নিউট্রোফিল গুলো এদিকে চলে আসে, মানে সার্কুলেশনে চলে আসে। তখন নিউট্রোফিল কাউন্ট বাড়তে পারে, এই জন্য কর্টিকোস্টেরয়েডে দিলে দেখা যায় যে নিউট্রোফিল কাউন্ট বেড়ে গেছে। এটা হচ্ছে তার ঘটনা। তো তাহলে মার্জিনেশনটা আমরা বুঝলাম। মার্জিনেশন হওয়ার পর মূল যে ঘটনাগুলো ঘটবে, এই যে একটা হচ্ছে অ্যাডেশন হবে, লিউকোসাইটটা এর সাথে অ্যাডহেয়ার করবে। এই এই অ্যাডেশন আর মার্জিনেটেড পুল কিন্তু এক জিনিস না। মার্জিনেশন আর মার্জিনেটেড পুল কিন্তু আলাদা। তো লিউকোসাইট অ্যাডেশন হবে, হওয়ার পর লিউকোসাইট এখান থেকে এই পাশে যাবে, এটার নাম হচ্ছে মাইগ্রেশন, ট্রান্স মাইগ্রেশন। যেহেতু এই পাশ থেকে এই পাশে আসা, এই জন্য নাম ট্রান্স মাইগ্রেশন। এখান থেকে ধরা যাক আমার ড্যামেজিং এজেন্ট এখানে, এখানে একটা ব্যাকটেরিয়া ঢুকে তার পরিবার পরিবর্তন নিয়ে বসবাস শুরু করছে। তো আমাদের এখান থেকে সেলটাকে নিয়ে যেতে হবে এইখানে। তাহলে এখান থেকে প্রথমে মার্জিনে চলে আসবে, সেন্ট্রাল থেকে আসবে মার্জিনে, মার্জিনেশন। তারপর এখানে অ্যাডহেশন করবে। অ্যাডহেশন করার আগে কিছু ঘটনা আছে, সেটা আমরা পরে বলতেছি। অ্যাডহেশন, অ্যাডহেশন থেকে এই পাশে চলে আসবে, এটার নাম হচ্ছে ট্রান্সমাইগ্রেশন। এখান থেকে কেমিক্যাল স্টিমুলাসের কারণে সে কেমোট্যাক্সিস এখানে আসবে। এখানে আসার পর সে অ্যাক্টিভেট হবে, এই যে লিউকোসাইট অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেট হয়ে ফ্যাগোসাইটোসিস করে অপরটিক এজেন্টকে রিমুভ করবে। এই হচ্ছে বেসিক স্টেপটা এখান থেকে এই পর্যন্ত। এখন এটা একটু ডিটেলসে আমরা ছবি দেখে করবো, তাহলে আমাদের মনে থাকবে আশা করি। আরো কোনো কোশ্চেন? ছবি দেখে করার চেষ্টা করি, তাহলে আমাদের ভালো হবে। এই ছবিটা দেখে পড়ার চেষ্টা করি, হ্যাঁ। এটা মাথায় রাখলে মোটামুটি সবই হবে। যে আমরা এই যে এটা হচ্ছে সেন্ট্রাল, মানে কলাম আর কি, সেন্ট্রাল এক্সিস। সেন্ট্রাল এক্সিস থেকে আমাদের এই যে নিউট্রোফিল, সে আসবে এখানে। এইখানে যখন আসবে, এই ধাপগুলো আমরা বোঝার চেষ্টা করি। এই ধাপগুলো প্রতিটা ডিফেক্ট হলে একটা করে ডিজিজ হবে। সেই ডিজিজ গুলো বোঝার জন্য এগুলো বোঝা জরুরি। যে কেন পড়বো, অনেকে আমরা পড়ি না, বা যেহেতু পরীক্ষা রিটার্নে আসে না, একটু আসলেও কোনো মতো দেখলেই হয়, সেজন্য পড়তে চাই না, কিন্তু এগুলো পড়া জরুরি। কারণ আমরা তো ডাক্তার হবো, তাই না? তো লিউকোসাইটটা ওই যে ল্যামিনার ফ্লো ডিসরাপ্টেড হলো, সে প্রথমে মার্জিনে চলে আসলো, এটা হচ্ছে মার্জিনেশন। এখন এই যে এখানে মাইক্রোবস ঢুকছে, এই যে এই জায়গাটায় মাইক্রোবিয়াল এজেন্ট ঢুকছে আমাদের বডিতে, এই জায়গাতে মাইক্রোবিয়াল এজেন্ট আছে কোন একটা জায়গায়। তো এই যে ম্যাক্রোফেজ এটাকে খেয়ে ফেলছে, প্রেজেন্ট করে যা হয় হচ্ছে আর কি। বা এখানকার মাস্ট সেল আছে, তারা কেমিক্যাল মিডিয়েটর রিলিজ করছে সোজা ভাষায়। সেই কেমিক্যাল মিডিয়েটর রিলিজ, সেটার নাম কি? টিএনএফ আর ইন্টারলিউকিন 1। ইউনিট্রিস ফ্যাক্টর ইন্টারলিউকিন 1। ইন্টারলিউকিন 1 এর নাম কেন ইন্টারলিউকিন? দেখছেন তো পোস্টটা আমার, সেটা হচ্ছে ভাবা হতো এরা এরা লিউকোসাইটের মধ্যে ইন্টার কমিউনিকেশন করে, এই জন্য নাম হচ্ছে ইন্টার লিউকিন। লিউকিন মানে লিউকোসাইট, ইন্টার মানে ইন্টার কমিউনিকেশন। আর সাইটোকাইনস হচ্ছে, সাইটো মানে তো সেল, আমরা জানি সাইটোলজি মানে সেলের বিজ্ঞান। সাইটো মানে সেল, কাইন্স, কাইন্স আসছে কাইনেটিক্স থেকে। যেমন থার্মো কাইনেটিক্স বলি আমরা, মানে গতি। তো যে সেল কারো মুভমেন্টে হেল্প করে, সেটা সাইটোকাইন্স। আবার কেমোকাইন্স হচ্ছে যে কেমিক্যাল কারো মুভমেন্টে হেল্প করে, মানে সরি, যে কেমিক্যাল মানে, এটা একটা সাইটোকাইন, এই কাইন তো এখান থেকে আসছে। এটা একটা সাইটোকাইন যে কেমো অ্যাট্রাক্ট্যান্ট হিসেবে কাজ করে, সে হলো কেমোকাইন্স। আচ্ছা গেল। আর ইন্টিগ্রিন হচ্ছে ইন্টিগ্রিটি বাড়ায় আর কি, মানে বাইন্ডিংটা। আচ্ছা গেল। এখন এই যে সাইটোকাইন রিলিজ করলো, এই সাইটোকাইন গুলো এদিকে গিয়ে এন্ডোথেলিয়াল সেলকে অ্যাক্টিভেট করবে। এন্ডোথেলিয়াল সেল তখন কি করবে? অ্যাডহেশন মলিকুল রিলিজ করবে। যেমন পি সিলেক্টিন, ই সিলেক্টিন। প্রথমে এটা প্লেটলেটে আবিষ্কার হয়েছিল, এই জন্য নাম পি সিলেক্টিন, কিন্তু ওটা আসলে এন্ডোথেলিয়াল সেলেও থাকে। আর ইতে এন্ডোথেলিয়াল সেল, এটা এন্ডোথেলিয়াল সেলে আসে ই সিলেক্টিন। তাহলে পি সিলেক্টিন আর ই সিলেক্টিন। এখন এই যে পি সিলেক্টিন, এটা অন্য জায়গায় লাগতে পারে, সেজন্য বলে নেই যে পি সিলেক্টিনটা এন্ডোথেলিয়াল সেলের আসে হচ্ছে একটা, মানে কি বলা যায়, একটা সিক্রেটরি বডি আর কি, বলা হয় ওয়েবেল প্যালেট বডি। এখান থেকে রিক মানে সিক্রেট হয়।
পি সিলেক্টিন ওয়েবেল প্যালেট বডি, এটা একটা মানে গ্লু ফ্যাক্টরি, মানে আঠার ফ্যাক্টরি। এটা প্লেটলেটেও থাকে, এন্ডোথেলিয়াল সেলে থাকে। তো এই ওয়েবেল প্যালেট বডিতে কি কি হয়, কেন এটা আঠার ফ্যাক্টরি বলা হয় দেখেন। এই যে পি সিলেক্টিন একটা অ্যাডহেশন মলিকুল, মানে অ্যাডহেয়ার করতে সাহায্য করবে, মানে আঠা। আবার এখন ওই ওয়েবেল প্যালেট বডি থেকে আরেকটা জিনিস লিখা হয়, ভন উইলিব্রান্ড ফ্যাক্টর। ভন উইলিব্রান্ড ফ্যাক্টর কি করে, হিমোস্ট্যাসিসে হেল্প করে। কেমনে, প্লেটলেটকে এই সাবনিউক্লিয়ার ম্যাট্রিক্সের সাথে ভন উইলিব্রান্ড ফ্যাক্টর বাইন্ড করতে সাহায্য করে, তাহলে ওটা একটা আঠা। এই জন্য ওটা বলে গ্লু ফ্যাক্টরি, আঠার ফ্যাক্টরি ওয়েবেল প্যালেট বডিজটা। তো পি সিলেক্টিন আর ই সিলেক্টিন রিলিজ করে, ভালো কথা। এদিকে লিউকোসাইট যেটা, এই ভদ্রলোকের কিছু রিসেপ্টর আছে, যেমন সায়ালাইল লিউইস এক্স মডিফাইড গ্লাইকোপ্রোটিন বা সায়ালাইলেটেড গ্লাইকোপ্রোটিন। আমরা একটুকুই বলবো সায়ালাইটেড গ্লাইকোপ্রোটিন। তারপর এল সিলেক্টিনও থাকে লিউকোসাইটের, যেহেতু এলটি লিউকোসাইট। এখন এই যে এরা আসলো, আসার পরে এই পি সিলেক্টিন ই সিলেক্টিন এদের সাথে এই সায়ালাইল লিউসের বাইন্ড করার চেষ্টা করবে, এরকম বাইন্ড করার চেষ্টা করবে, বাইন্ড করার চেষ্টা করবে, বাইন্ড করার চেষ্টা করবে। তারপরে এদিকে এত বেশি স্ট্যাসিস তখনও হয়নি, মানে ব্লাড ফ্লো আছে, কিন্তু কন্টিনিউয়াস ব্লাড ফ্লো চলতেই আছে। তো এটা সিলেক্টিভ সিলেকশনে বাইন্ড করলো, কিন্তু এদিক থেকে ব্লাড ফ্লো সেটাকে ধাক্কা মারলো, ব্লাড ফ্লো সেটাকে ধাক্কা মারলো। ধাক্কা মারার ফলে তারা বাইন্ড হয়ে থাকতে পারলো না, ডিটাচ হয়ে গেল, ডিটাচ হয়ে ঘুরে গেল। কারণ এই যে ব্লাড ধাক্কা মারলো, ডিটাচ হয়ে ঘুরে গেল, ঘুরে গিয়ে, এই যে ঘুরে গিয়ে সে পরেরটা তার বাইন্ড করার চেষ্টা করলো সিলেক্টিভ সিলেক্টিভ। আবার ব্লাড ফ্লোর কারণে ধাক্কা মারলো, সে আবার ঘুরে গিয়ে পরটাতে চেষ্টা করলো। এই যে ঘটনাটা, এটার নাম হচ্ছে রোলিং। মানে হচ্ছে সে মার্জিনেশন হইলো, তারপর অ্যাটাচমেন্ট মানে বাইন্ডিং, তারপর ডিটাচমেন্ট, বাইন্ডিং ডিটাচমেন্ট, বাইন্ডিং ডিটাচমেন্ট, এই ঘটনা ঘটতেছে রোলিং এর মধ্যে। এই ঘটনাকে বলছে রোলিং। কারণ সে আসলো, আসার পর বাইন্ড করলো, পারলো না, ধাক্কা খেয়ে সরে গেল, রোল করে পরটা সে বাইন্ড করলো, ধাক্কা খেয়ে সরে গেল। এই যে বাইন্ডিং এন্ড ডিটাচমেন্ট, তাহলে এটা হচ্ছে রোলিং। তাহলে মার্জিনেশন হলো, রোলিং হলো। কেন এই রোলিংটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে পি সিলেক্টিনের সাথে এই সাইলাইটেড গ্লাইকোপ্রোটিনের যে বাইন্ডিংটা, এটা তত মজবুত বাইন্ডিং না। এখন তাহলে মজবুত করতে হলে কি করতে হবে, দেখেন এখানে ইম্পর্টেন্ট জিনিস দেখেন। এই যে বাইন্ডিং হইলো, ডিটাচ করলো, পারলো না, সরে গেল, তাহলে ওর লাভ কি হলো, এই কাজটা করার দরকার কি ছিল? সরাসরি তো মজবুত বাইন্ডিং করলেই পারতো। কোনো আইডিয়া, মানে এটা কমন চিন্তা করলেই হবে আর কি। সেটা হচ্ছে ওর গতিটাকে স্লো করে দেওয়া। এই ওরা নিজে বাইন্ড করে আটকায় রাখতে পারলো না, ঠিক আছে, কিন্তু গতিটাকে স্লো করলো, যাতে পরের কাজটা সহজভাবে করা যায়। প্রথমে যাচ্ছিল, থামায় দিয়ে আবার সরে গেল, থামায় দিয়ে সরে গেল, এতে এর ফলে আস্তে আস্তে গতিটা কমে গেল। গতিটা কমে গেল, এদিকে আবার এই যে কেমোকাইন রিলিজ করছে, হ্যাঁ, শুধু সাইটোকাইন না, কেমোকাইন, কেমিক্যালি অ্যাট্রাক্টেড হিসেবে কাজ করে যারা, এই কেমোকাইন, এই যে দেখেন পেপটোডাগ্লাইকান আছে, এইখানে গিয়ে এই কেমোকাইনটা লাগছে। এই যে কেমোকাইন, এই যে এটা সেরা দেখেন একই রকম কেমোকাইন লাগছে। কেমোকাইন করে কি, এই যে ইন্টিগ্রিন রিসেপ্টর, এই যে ইন্টিগ্রিন রিসেপ্টর দেখেন, ডাব্লিউবিসি তে ইন্টিগ্রিন রিসেপ্টর থাকে, এটা তো লো অ্যাফিনিটি স্টেট, মানে ও অ্যাফিনিটি তত বেশি না। কিন্তু যখন ওই কেমোকাইন ওর সাথে লাগবে, তখন ওর অ্যাফিনিটি বেড়ে যাবে। এই দেখেন মুখটা বন্ধ, এই যে এখানে এসে মুখটা বন্ধ, এখানে এসে মুখটা খুলে গেছে, কারণ ও কেমোকাইনের সংস্পর্শ পাইছে এখানে, পায়ে ও অ্যাফিনিটি বেড়ে গেছে, এই যে হাই অ্যাফিনিটি স্টেট হয়ে গেছে। তাহলে কেমোকাইনের কারণে সে হাই অ্যাফিনিটি স্টেটে পৌঁছাইছে। এখন এই ইন্টিগ্রিনটা বাইন্ড করবে তার যে লিগ্যান্ড আছে সেটার সাথে, তাইলে শক্তিশালী বন্ধন হবে। তার লিগ্যান্ড কোনটা, এই যে আই ক্যাম ভি ক্যাম, ইন্টারসেলুলার সেল অ্যাডিশন মলিকুল, ইন্টিগ্রিনের লিগ্যান্ড বা লাইগ্যান্ড। আর ভি ক্যাম আছে, ভাস্কুলার সেল অ্যাডিশন, ভাস্কুলার সেল অ্যাডিশন মলিকুল। আই ক্যাম ভি ক্যামের সাথে এইটার নাম হচ্ছে বিটা টু ইন্টিগ্রিন। ও ছাড়াও ওর আছে বিটা ওয়ান ইন্টিগ্রিন। বিটা টু ইন্টিগ্রিন দিয়ে বাইন্ড করে আই ক্যামের সাথে, বিটা ওয়ান দিয়ে বাইন্ড করে হচ্ছে ভি ক্যামের সাথে। গেল, এরপরে মজবুত বাইন্ডিং হইলো, এরপরে কি শেষ না, এটা হচ্ছে সেই অ্যাডিশনের ধাপ শেষ হইলো। এখন মাইগ্রেট করতে হবে, এখান থেকে এই পাশে আসতে হবে। মাইগ্রেট করতে হলে আমাদের কি করতে হবে, এই দেখেন এই যে এখানে কিছু রিসেপ্টর তার, সরি মানে অ্যাডিশন মলিকুল এক্সপ্রেস করছে, সে কি পি ক্যাম। আর এন্ডোথেলিয়াল সেল কি এক্সপ্রেস করছে, পি ক্যাম, মানে প্লেটলেট এন্ডোথেলিয়াল সেল অ্যাডিশন মলিকুল। তাহলে এর থেকে আমরা কি বুঝতেছি, এটা কারা কারা এক্সপ্রেস করে, মেইনলি প্লেটলেট আর এন্ডোথেলিয়াল সেল। এখান থেকে একটা আমরা সুন্দর তথ্য পাই, সেটা হচ্ছে যে আমরা তো সবকিছু দিন দিন মলিকুলার দিকে চলে যাচ্ছে। আর এই হিস্টোপ্যাথোলজি হয়তো একসময় থাকবে কিনা কে জানে, মলিকুলার লেভেলে যেভাবে আগাচ্ছে বিজ্ঞান। তো আমরা অনেকেই জানি যারা ডাক্তার হয়েছে অলরেডি, যে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি বলে একটা জিনিস করে।
যদি আইডিয়া থাকে বুঝতে পারবেন। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে দেখি, বিশেষ করে ব্রেস্টের ক্ষেত্রে আমরা সবাই মনে হয় জানি যে ব্রেস্ট ক্যান্সার যাদের হয়, ইআর পিআর হার2 ইমিউনোহিস্টোকেমিস্ট্রি টেস্ট করা হয়। মানে একটা টিউমার যেসব প্রোটিন এক্সপ্রেস করে, সেই প্রোটিন দেখে সেই প্রোটিন আমরা আইডেন্টিফাই করি ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে। আইডেন্টিফাই করে বোঝার চেষ্টা করি যে এই টিউমারটা কোথা থেকে অরিজিন করছে, বা এর নেচার টেচার কি, বা কি টাইপের, এগুলো। তো এই যে পিক্যাম, তাহলে এন্ডোথেলিয়াল সেল এরা প্রচুর পরিমাণে এক্সপ্রেস করে এই প্রোটিনটা। তাহলে পিক্যাম, এটা একটা নাম CD31। এই জন্য আমরা দেখবো ভাস্কুলার মার্কার যদি কখনো কোনো পরীক্ষায় কারো লাগে, যে ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল মার্কার হলো CD31। এই প্রোটিনটা দেখে আমরা যদি দেখি যে একটা টিউমারে এই প্রোটিনটা প্রচুর এক্সপ্রেস করছে, ধরে নেই এটা হতে পারে সম্ভবত ব্লাড ভেসেলের অরিজিন, ভাস্কুলার অরিজিন বা এন্ডোথেলিয়াল সেল অরিজিন। তাহলে তাহলে পিক্যাম এটাও করছে, এটাও এক্সপ্রেস করছে। এই দুটো, এটা হচ্ছে হোমোটাইপিক এক্সপ্রেশন আর কি, মানে দুটো একই ধরনের করার পরে অ্যাডিশন মলিকিউলকে টেনে এই পাশে নিয়ে আসছে। নিয়ে আসার পরে শুধু কাজ শেষ না, ও হচ্ছে এই যে বেসমেন্ট মেমব্রেন আছে এগুলোকে ডিগ্রেড করবে কোলাজিনেস, কোলাজিনেস দিয়ে ডিগ্রেড করে, টাইপ 4 কোলাজিনেস দিয়ে। তারপর এখান থেকে এখানে যাবে, এখান থেকে যে এখানে যাবে এটা হচ্ছে কেমোট্যাক্সিস, ফাইনাল স্টেপ। ট্রান্সমাইগ্রেশন গেল, এখন কেমোট্যাক্সিস হবে। এখান থেকে এখানে যাবে কেন? এখান থেকে সে অন্যদিকে যাবে না কেন, ওদিকে যাবে না কেন, এদিকে যাবে না কেন? এটা যাবে না কেন? কারণ হচ্ছে আমাদের যে জায়গায় অর্গানিজম আছে, যে জায়গায় টক্সিন আছে, যে জায়গায় ড্যামেজিং সাবস্টেন্স আছে, এখান থেকে যে কেমোকাইন্স রিলিজ হইতেছে, সেগুলোর যে কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি থাকবে এইখানে, যেখানে ঘটনা ঘটতেছে, যেখানে মারামারি হয়েছে, সেখানে বেশি রেসপন্স। তাহলে এইখান থেকে এদিকে যত দূরে যাবে আস্তে আস্তে কেমিক্যাল কনসেন্ট্রেশন কমবে আর কি। তো এই সেলগুলো সেন্স করবে যে কোথায়, সরি, এই সেলগুলো সেন্স করবে যে কোথায় কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি, মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে এরা আসবে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে এরা আসবে। তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যেদিকে, সেদিকে তারা যাওয়ার চেষ্টা করবে। এটা দেখে ওরা বুঝবে। ধরা যাক কিভাবে, এটা একটা নিউট্রোফিল, এখানে কেমোকাইন এসে বাইন্ড করবে ওদের রিসেপ্টরের সাথে, জি প্রোটিন কাপল রিসেপ্টর, আমরা সবাই জানি 7 ট্রান্সমেমব্রেন জি প্রোটিন কাপল রিসেপ্টর। সাইটো কেমোকাইন এসে এখানে বাইন্ড করবে, অনেক বেশি বাইন্ড করবে এই পাশে, কারণ এই পাশে হচ্ছে কনসেন্ট্রেশন বেশি, আর এই পাশে দুই একটা বাইন্ড করবে। এই সব দেখে বুঝবে যে কোন পাশে বেশি বাইন্ড করতেছে, সেই দিকে সে মুভ করবে। জটিল মেকানিজমটা গেলাম না যে কিভাবে মুভ করবে, কিন্তু এই কনসেন্ট্রেশন গেম দিয়ে মুভ করবে। আর কেমোট্যাকটিক সাবস্টেন্স কি কি আছে, এক্সোজেনাস আছে, এন্ডোজেনাস আছে, সেগুলো আমরা জানবো। এখন এরা এই পর্যন্ত আসলো, আসার পর এটাকে অ্যাক্টিভেশনের ফ্যাগোসাইটোসিস করবে। সেই ডিটেলসে আমরা যাইতেছি। যাওয়ার আগে এখানে কয়টা জিনিস দেখে নিই। একটা হচ্ছে আহ, আমরা কি বলছিলাম, যে এই যে প্রিসিলেক্টিন সিলেক্টিন এদের সাথে বাইন্ড করে লিউকোসাইট, কি দিয়ে বাইন্ড করে? সাইলার লিউকস বা সাইলারেটেড গ্লাইকোপ্রোটিন দিয়ে। কারণ কোনো ভদ্রলোকের যদি এই এই ডেফিসিয়েন্সি থাকে, প্রিসিলেক্টিন সিলেক্টিন ডেফিসিয়েন্সি থাকে কনজেনিটালি, তাহলে তার অ্যাডেশন ঠিক মতো হবে না। এটার নাম হচ্ছে লিউকোসাইট অ্যাডেশন ডেফিসিয়েন্সি টাইপ 1, টাইপ 2, সরি, আমি একটু ভুলে গেলাম, ভুল করলাম, সরি। এই যে ইন্টিগ্রিন, আর যদি ইন্টিগ্রিন ঠিক মতো মানে ডেফিসিয়েন্সি থাকে আর কি, তাহলে হচ্ছে টাইপ 1 লিউকোসাইট অ্যাডেশন ডেফিসিয়েন্সি। আর ভুল বললাম না, একটু দেখে নেই। হ্যাঁ, ইন্টিগ্রিন ডেফিসিয়েন্সি থাকলে হচ্ছে লিউকোসাইট অ্যাডেশন ডেফিসিয়েন্সি টাইপ 1। আর এই সাইলাইটেড গ্লাইকোপ্রোটিন যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে হচ্ছে লিউকোসাইট অ্যাডেশন ডেফিসিয়েন্সি টাইপ 2। তাহলে আমরা এখান থেকে দুটো ডিজিজ বুঝলাম। এখন হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলেন, ক্লাস। কেউ কিছু বলবেন? আচ্ছা, তাহলে আমরা দুটা ডিজিজ দেখলাম, হ্যাঁ, যে কি, এর পরের গুলোতে আমরা একটু দেখি যে এর পরের গুলো স্টেপে কি কি ডিজিজ আমাদের এর সাথে কানেক্টেড। তাহলে মার্জিনেশন রোলিং গেল। আচ্ছা, এই যে লিউকোসাইট অ্যাডিশন ডেফিসিয়েন্সিটা বললাম। কেমোট্যাক্সিস, কেমোট্যাক্টিক সাবস্টেন্স কি কি আছে? এক্সোজেনাস হচ্ছে ব্যাকটেরিয়াল প্রোডাক্টস আছে, এন্ডোজেনাস হচ্ছে যে ইন্টারলিউকিন 8, কমপ্লিমেন্ট 5A, লিউকোট্রিন B4, এগুলো হচ্ছে কেমোট্যাক্টিক এজেন্ট হিসেবে কাজ করে, এগুলো আমরা জানি মোটামুটি। এখন
আসি হচ্ছে এই যে কেমোট্যাক্সিস হইলো। আচ্ছা, নিউট্রোফিলই কেন, মানে সবার আগে নিউট্রোফিল কেন আসে এটা কি আমরা জানি? নিউট্রোফিল কেন আসে এটা আমরা ছবি দেখাই পরে। কিছু লিখছে মনে হয়। হাই মোটিলিটি লিখছে। আচ্ছা, নিউট্রোফিল আসে হচ্ছে, প্রথম কথা হচ্ছে ওরা অ্যাবান্ডেন্ট, ওদের চেয়ে বেশি তো আর কোনো ডাব্লিউবিসি সেল নাই। আর হচ্ছে, হ্যাঁ, নাম্বার অনেক বেশি। ওরা র্যাপিডলি রেসপন্স করে আর কি, ওরাই সবার আগে রেসপন্স করে, দ্রুত রেসপন্স করে। এখন এরপর হচ্ছে লিউকোসাইট আসলো, অ্যাক্টিভেশন হবে এবং কিল করবে অপরেন্ট এজেন্টকে। এই তো। তাহলে এর স্টেপ কয়টা? তিনটা। একটা রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট অফ দ্য পার্টিকলস, যেটাকে সে ইনজেস্ট করবে সেটাকে রিকগনাইজ করবে। আর হচ্ছে পরে রিকগনাইজ করার পর সেটাকে চারপাশ দিয়ে ঘিরে এনগালফ করবে, করার পর এটাকে ডিস্ট্রাকশন করবে। এই হচ্ছে তিনটা স্টেপ। এটা হলো ফ্যাগোসাইটোসিস। তো রিকগনিশন হবে কিভাবে? একটা হচ্ছে, আমরা জানি যে অনেক রিসেপ্টর থাকে, ছবিটা দেওয়া হয় না এখানে। আচ্ছা, এই আমরা রবিনসন দেখবেন ছবি আছে যে অনেক ধরনের রিসেপ্টর আছে, টোল লাইক রিসেপ্টর, নোড লাইক রিসেপ্টর, আরো নানা ধরনের ফ্যাগোসাইটিক রিসেপ্টর আছে। এই রিসেপ্টর দিয়ে, ম্যানোজ রিসেপ্টর, অনেক রিসেপ্টর আছে, রিসেপ্টর দিয়ে সে ব্যাকটেরিয়াল কোনো কম্পোনেন্টকে রিকগনাইজ করতে পারবে, অথবা অপসনাইজেশন হবে। অপসনাইজেশন, আমরা জানি না বিভিন্ন অপশনিন আছে, এই যে C3b, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, তারপর ইমিউনোগ্লোবিন জি, এগুলো হচ্ছে অপশনিন। এই যে একটা ব্যাকটেরিয়া, এই যে অ্যান্টিবডি লাগছে ইমিউনোগ্লোবিন, ধরা যাক জি, তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়াটা কোট হয়ে গেল ইমিউনোগ্লোবিন জি তে। এই জির এফসি পোর্শনের রিসেপ্টর আছে ম্যাক্রোফেজে, এটা কিন্তু এসে চিনতে পারে, চেনার পর এটাকে রিকগনাইজ করলো। অথবা সি রিঅ্যাক্টিভ প্রোটিন ব্যাকটেরিয়ার সাথে লাগলো, এটা রিসেপ্টর আছে ম্যাক্রোফেজে। অথবা হচ্ছে কমপ্লিমেন্ট 3b, ব্যাকটেরিয়ার সাথে লাগলো, এটা রিসেপ্টর আছে। এইভাবে সে রিকগনাইজ করে। এখন কারো যদি এই যে ইমিউনোগ্লোবিন জি না থাকে, ইমিউনোগ্লোবিন জি না থাকে, তাহলে তার কি হবে? অপশনিনের সমস্যা হবে, অপশনাইজেশন হবে না। অপশনাইজেশন যদি না হয়, তাহলে ব্যাকটেরিয়া অনেক ব্যাকটেরিয়াকে কিল করতে পারবে না। বিশেষ করে কোন ব্যাকটেরিয়া? যেগুলোতে অপশনাইজেশন করা লাগবে, যাদের ক্যাপসুল আছে, ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকোকাস নিউমোনি। ক্যাপসুল তো কার্বোহাইড্রেট, প্রোটিন না। প্রোটিন হলে ওটাকে চিনতে পারতো, চিনতে পারে টি সেল হেল্প করে অ্যান্টিবডি তৈরি করতে পারতো। তো প্রোটিন না যেহেতু কার্বোহাইড্রেট ক্যাপসুল, ওই চিনতে পারে না, টি সেল ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন হওয়া লাগে। এগুলোকে আমার ওই কোড করে দিলে, অপশনাইজেশন করে দিলে এগুলোকে ব্যাকটেরিয়া, এই ম্যাক্রোজ চিনতে পারে। তো এই ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, স্টেপটোকোকাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, এগুলো এগুলো ঠিক মতো কোটিং হবে না, ঠিক মতো অপশনাইজেশন হবে না, ঠিক মতো বডি থেকে রিমুভ হবে না, যদি কারো এই ইমিউনোগ্লোবিন ডেফিসিয়েন্সি থাকে। এই একটা ডিজিজ আছে, নাম হচ্ছে ব্রুটনস অ্যাগামা গ্লোবিউলিনেমিয়া, যেখানে এই অপশনাইজেশন ডিফেক্ট থাকে। তাহলে এটা একটা পয়েন্ট পাইলাম আমরা, যে ইনহেরিটেড ডেফিসিয়েন্সি অফ এই যে গামা গ্লোবিন সিনথেসিস, অ্যাগামা গ্লোবিউলিনেমিয়া, এখানে এই অপশনাইজেশন ডিফেক্ট থাকে। তখন ইনফেকশন, বিশেষ করে স্ট্রেপ্টোকোকাস নিউমোনি বা নিউমোকক্কাস বলি যেটাকে, তারপর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এগুলো ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, তারপর এরপর আসি আমরা এনগালফমেন্ট। এনগালফমেন্ট হয়ে গেল, মানে এই যে এরকম চিনছে তো স্যার এটাকে, এই যে এটা একটা অ্যান্টিবডি আর কি, বা ফ্যাগোসাইটিক রিসেপ্টর যেভাবে আমরা দেখি, এটাকে এনগ্রাফ করলো। এই যে এইভাবে চারদিক থেকে ঘিরে ধরে পিঞ্চ আপ করে ওটাকে একটা ফ্যাগোজোমের ভিতর নিয়ে আসলো। এটার নাম হচ্ছে ফ্যাগোজোম। এটা যখন লাইসোজোমের সাথে মিলবে, এটার নাম হচ্ছে ফ্যাগোলাইসোজোম। এখন এই ফ্যাগোজোম আর লাইসোজোম এর মধ্যে যদি এমন কিছু হয় যে এইটা ঠিক মতো ফিউশন হইতে পারতেছে না, ফ্যাগোলাইসোজোম, ফ্যাগোজোম আর লাইসোজোম ফিউজ হইতে পারতেছে না, এইটা একটা সমস্যা। এটা হলো সিলিয়াক ফিকাসি সিনড্রোম। এই যে ইম্পেয়ার্ড ফ্যাগোলাইসোজোম ফর্মেশন যদি ঠিক মতো না হয়, তাহলে এই ডিজিজটা হয়। এরপর ফ্যাগোজ হইলো। এছাড়া আর কি হতে পারে? এই কিলিং, আমরা জানি রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস দিয়ে কিলিং হতে পারে, যেটাকে আমরা আগের বইগুলোতে এইভাবে পাইতাম যে অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং মেকানিজম, অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিং মেকানিজম। অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মানে লাইসোজোমাল যে এনজাইম ডিগ্রেডেশন হয়, আর অক্সিজেন ডিপেন্ডেন্ট হচ্ছে যে রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস, রিয়েক্টিভ নাইট্রোজেন স্পিসিস, এইসব দেওয়া হয়। তো আমাদের যেটা লাগবে এই ফ্যাগোসাইটিক ভ্যাকিউলস এর মধ্যে, এই যে
এনএডিপিএস অক্সিডেজ নামে একটা এনজাইম আছে, বা ফ্যাগোসাইট অক্সিডেজ নাম। এনএডিপিএস অক্সিডেজ বা ফ্যাগোসাইট অক্সিডেজ, এই যে ফ্যাগোসাইট অক্সিডেজ নামই তো ফ্যাগোসাইট অক্সিডেজ। তো ও কি করবে, এনএডিপিএস কে এনএডিপি তে কনভার্ট করবে। এই সময়ে আমার যে অক্সিজেন, সেই অক্সিজেনটা সুপার অক্সাইডে কনভার্ট হবে। অক্সিজেন কনভার্ট হবে সুপার অক্সাইডে। এখন সুপার অক্সাইড কি করবে? সুপার অক্সাইড হচ্ছে এসওডি, একটা এনজাইম আছে আমরা জানি, সুপার অক্সাইড ডিসমিউটেজ, ফ্রি রেডিক্যালসে পড়েছি। সুপার অক্সাইড ডিসমিউটেজ দিয়ে সে ডিসমিউটেড হয়ে যাবে, হাইড্রোজেন পারঅক্সাইডে কনভার্ট হবে। হাইড্রোজেন পারঅক্সাইডে কনভার্ট হইলো। আচ্ছা, হইলে পরে এই হাইড্রোজেন পারঅক্সাইডটা এনপিও, মাইলো পারঅক্সিডেজ এনজাইম দিয়ে সাথে ক্লোরাইডের উপস্থিতিতে, বা হ্যালাইড বলি, হ্যালাইড মানে ওই যে সেই পর্যায় সারণীর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হ্যালোজেন গ্রুপের সেই মৌলগুলো হ্যালাইড, যেহেতু আয়োডাইড মানে এই যে, যাই হোক। তো মাইলো পারঅক্সিডেজ সাথে হচ্ছে হ্যালাইডের উপস্থিতিতে বা ক্লোরিনের উপস্থিতিতে হাইড্রোজেন পারঅক্সাইডটা হাইপোক্লোরাইট ফ্রি রেডিক্যাল তৈরি করবে, যেটা হচ্ছে ব্লিচিং পাউডারের একটা কম্পোনেন্ট, মানে ও হচ্ছে আসলে ড্যামেজ করার ক্ষমতা রাখে। অথবা এই যে হাইড্রোজেন পারঅক্সাইড আয়রনের সাথে বাইন্ড করে, মানে বিক্রিয়া করে হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল তৈরি করে। এই ঘটনাটার নাম হচ্ছে ফেন্টন রিঅ্যাকশন। এটাও ফ্রি রেডিক্যালসে পড়েছি আমরা, আমরা আগের ভিডিওতে আছে, লেকচারে আছে। তাহলে ফেন্টন রিঅ্যাকশন হতে পারে। তাহলে নর্মালি শুধু একটা পয়েন্ট যদি আমরা মনে রাখি আর ফ্রি রেডিক্যাল যদি আমাদের মনে থাকে, তাহলে বাকি সব আমরা মনে রাখতে পারবো। এটা অনেক সময় মনে রাখতে ঝামেলা হয়, কিন্তু আপনি শুধু চিন্তা করবো যে অক্সিজেন আছে, এটাকে কি বানানো যায়, সুপার অক্সাইড। কি দিয়ে বানাবো? ওই যে এনএডিপিএস অক্সিডেজ বা ফ্যাগোসাইড অক্সিডেজ দিয়ে। ভালো কথা। এই ফ্যাগোসাইড অক্সিডেজের কম্পোনেন্ট গুলো ছড়ানো ছিটানো থাকে, এগুলো একসাথে হয়, অ্যাসেম্বল করে, তারপরে এই ঘটনাটা ঘটে। তারপর সুপার অক্সাইড হলো, সুপার অক্সাইড স্পন্টানিয়াস ডিসমিউটেশন হবে। সুপার অক্সাইড ডিসমিউটেজ দিয়ে যদি আমরা চিন্তা করি, সুপার অক্সাইড, সুপার অক্সাইড ডিসমিউটেজ দিয়ে হলো হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডের দুটো ইফেক্ট। একটা হতে পারে কি, যে সে ফেন্টন রিঅ্যাকশন করে হাইড্রোক্সাইল ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে, আর ক্লোরাইডের উপস্থিতিতে এনপিও সাহায্য নিয়ে হাইপোক্লোরাইড তৈরি করতে পারে। এখন মোস্ট পটেন্ট ইয়া কোনটা, ফ্রি রেডিক্যালস মনে আছে আগের ক্লাসের? এই যে হাইড্রোক্সিল। যাই হোক, তো এইভাবে সে করতে পারে। আরটা করতে পারে কি, যে আচ্ছা ওটা পরে যাই, আরটা কি করতে পারে। তাহলে এখানে আমরা কিছু জিনিস দেখি। কারণ যদি ফ্যাগোসাইড অক্সিডেজের ঝামেলা থাকে নাই, কারণ যদি ফ্যাগোসাইড অক্সিডেজ ডিফেক্টিভ থাকে, ওই এনজাইমটা ডিফেক্টিভ থাকে, তার একটা ডিজিজ হবে, সেটা হচ্ছে ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ, সিজিডি, ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ। এটা মেইনলি নিউট্রোফিলে ঘটে তো এই ঘটনা। তো যদি ফ্যাগোসাইট অক্সিডেজ থাকে, তাহলে নিউট্রোফিল এই ঘটনাটা ঘটাইতে পারবে না, কিলিং করতে পারবে না। তখন ওকে রিপ্লেস করবে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ গুলো আইসা ওই মাল্টিনিউক্লিয়ার জায়ান্ট সেল তৈরি করবে, এপিথেলিয়াল সেলের মধ্যে চেরা নিবে, ওটাকে যেটা আমরা বলি গ্রানুলোমা। এই জন্য নানা জায়গায় গ্রানুলোমা তৈরি হয়, এই জন্য হচ্ছে ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ। এখন এইটা একটা ডিজিজ। আরেকটা ডিজিজের নাম হচ্ছে এমপিও ডেফিসিয়েন্সি, মাইলো পারঅক্সিডেজ ডেফিসিয়েন্সি। এখন দেখেন, কারো এটা ডেফিসিয়েন্সি থাকলে এই ঘটনা কিছুই ঘটতেছে না, কিন্তু কারো যদি এমপিও ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কি হয়? তাহলে তো উপরের ঘটনাগুলো ঘটে। এই যে অক্সিজেন থেকে সুপার অক্সাইড হবে, সুপার অক্সাইড থেকে হাইড্রোজেন ফ্রি হাইড্রোক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড হবে। কিন্তু যেহেতু এমপিও নাই, সুতরাং এই হাইপোক্লোরাইড তার তৈরি হবে না। তো ওরও আসলে ঝামেলা, হাইপোক্লোরাইড তৈরি হবে না। এই ফ্যান্টম রিঅ্যাকশন হতে পারে, কিন্তু এই জিনিসটা ঘটবে না। তাহলে ওরও কিছু ঝামেলা হবে, কিন্তু ঝামেলা বেশি কার? ঝামেলা এই যে এই ভদ্রলোকের, সিজিটির ঝামেলা বেশি। তাহলে আমরা, ও আরেকটা হচ্ছে নাইট্রোজেন, রিঅ্যাক্টিভ নাইট্রোজেন স্পিসিস। এটা হচ্ছে আর্জিনিন থেকে নাইট্রিক অক্সাইড হতে পারে, যেটা অক্সিজেনের সাথে বাইন্ড করে পারঅক্সিনাইট্রাইট ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে। এই যে আর্জিনিন থেকে তৈরি হচ্ছে, এখানে আমরা একটা লেখা দেখি আইনোস, মানে INOS। এটা কি? আই মানে কি? ইনডিউসিবল, ইনডিউসিবল নাইট্রিক অক্সাইড সিনথেস। ইনডিউসিবল মানে হচ্ছে, আমরা যদি পড়ে থাকি যে, ইয়াতে পড়ছিলাম কিনা ফার্মাকোলজিতে, যে ওই যে অ্যারাকিডোনিক মেটাবলিজমে কক্স 1, কক্স 2, সাইক্লোকসিজেনেস এনজাইম 1, 2, একটা হচ্ছে কনস্টিটিউটিভলি প্রেজেন্ট, একটা হচ্ছে ইনডিউসিবল। ইনডিউসিবল মানে যখন ইনফ্লামেশন শুরু হইতেছে, ইনফ্লামেশন যখন ইনডিউস করতেছে, একে ইনফ্লামেশনটাকে ইনডিউস করে সিনথেসিসটাকে, তার আগে সে তৈরি হয় না, নর্মালি সে থাকে না। তাহলে এই ঘটনাটা ঘটতে জেনেটিক মেশিনারি লাগে, যেটা মেইনলি এই এই ঘটনাটা আইনোস, এই সিস্টেমটা মেইনলি কিল করে হচ্ছে ম্যাক্রোফেজ। আর এই সিস্টেমটা মেইনলি ফলো করে হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিলের মোস্ট পটেন্ট কিলিং মেকানিজম হচ্ছে
এই যে এমপিও হ্যালাইড হাইড্রোজেন পারঅক্সাইড যে সিস্টেমটা এইটা। এখন আসি হচ্ছে নন অক্সিজেন ডিপেন্ডেন্ট আর কি, অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট আর কি। তো এখানে অনেক ধরনের এনজাইম আছে, এনজাইম গুলো পড়লে চলবে, আমরা একটাই বলবো গুরুত্ব দিয়ে, যেটা একটু এই যে লাইসোজাইম, ল্যাক্টোফেরিন, ডিফেন্সিন, বিপিআই, অনেক কিছু আছে আর কি। তো আমরা একটু লাইসোজাইম নিয়ে কথা বলে আজকে মানে আমরা আলোচনা শেষ করব। তো লাইসোজাইমটা কি করে আসলে, এটা নিয়ে একটু কথা বলবো। জাস্ট আমরা মাইক্রোবায়োলজি আর ফার্মাকোলজি করে শেষ করবো আজকে আমাদের ক্লাস। তো শর্ট করে একটু দেখি লাইসোজাইমটা কি করে। ধরা যাক আমরা ব্যাকটেরিয়াল সেল ওয়াল জানি না, ব্যাকটেরিয়াল সেল ওয়ালে পেপটিডোগ্লাইকেন লেয়ার থাকে। পেপটিডোগ্লাইকেন লেয়ার গ্রাম পজিটিভে একটু বেশি থিক থাকে, আর গ্রাম নেগেটিভে কম থিক থাকে। যাই হোক, তো যদি আমরা আমরা জানি যে এরকম, ধরা যাক, আমি ছবি তো আঁকতে পারতেছি না, ধরা যাক এটা একটা মলিকুল, এটা একটা মলিকুল, অল্প করে আঁকি, এটা একটা মলিকুল, এটা হচ্ছে কি বলি NAG, হ্যাঁ, আর এটা হচ্ছে NAM, বা অনেকে নাগা নামাও বলে, মানে এন এসিটাইল গ্লুকোসামাইন, এন এসিটাইল মিউরামিক অ্যাসিড, এটা আবার NAG, হ্যাঁ। এরকম এই ন্যাগ আর ন্যামের এরকম চেইন থাকে আর কি। তো এই পাশেও এরকম ন্যাগ ন্যাম থাকবে, হ্যাঁ, এরকম আর কি। ধরা যাক এটা ন্যাম, এর পাশেটা হচ্ছে ন্যাগ। এটা বুঝলে আমরা অনেকগুলো জিনিস বুঝবো আর কি। এটা হচ্ছে ন্যাগ। আচ্ছা, তো এখন এই যে এদের মধ্যে বাইন্ডিং, এটা হচ্ছে অক্সিজেন আর কি এই জায়গায়, তো এটা কার্বন দিয়ে শুরু, তাহলে এটা হচ্ছে 1 নম্বর পজিশন, এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এরকম। তাহলে এটা যদি আমরা এক ধরি, এক দুই তিন চার, তাহলে চারের সাথে কার বাইন্ডিং, একের। বন্ডিংটা কার কার, চারের সাথে একের বাইন্ডিং। মানে এদের এই ন্যাক আর ন্যামের মধ্যে যে বাইন্ডিংটা, সেটা একজনের এক, একজনের চার, এখানে আবার একজনের এক, একজনের চার, দুইজনেরই হতে পারে, এরও এক, এরও চার হতে পারে, ওরও এক, ওরও চার হতে পারে, যেহেতু পরপর এরকম থাকে। তাহলে এই যে ন্যাগ আর ন্যামের মধ্যে বাইন্ডিং, এটা হচ্ছে 1 নম্বর পজিশন আর 4 নম্বর পজিশনে, এই জন্য এটাকে বলা হয় 1,4 লিঙ্কেজ, বিটা 1,4 লিঙ্কেজ। এই লিঙ্কেজটা কি নাম, বিটা 1,4 লিঙ্কেজ বা গ্লাইকোসাইডিক বন্ড, বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এটা কি লেয়ার, পেপটিডোগ্লাইকেন লেয়ার। তার মানে এখানে পেপটাইড আছে, গ্লাইকেন মানে কার্বোহাইড্রেট আছে। এই যে ন্যাগ আর ন্যাম, এরা হলো কার্বোহাইড্রেট পার্ট, তাহলে পেপটাইড পার্টও আছে, সেটা আমি দেখাই নেই। তাহলে যেহেতু পেপটিডোগ্লাইকেন লেয়ার, পেপটাইড প্লাস গ্লাইকেন মানে পেপটাইড প্লাস কার্বোহাইড্রেট, তাহলে এটা দেখালাম কার্বোহাইড্রেট, একটু আগে দেখি। এখন তাহলে পেপটাইডও আছে, তাহলে এখানে আবার পেপটাইড চেইন আছে। পেপটাইড চেইনে 3 থেকে 5টা অ্যামাইনো অ্যাসিড থাকে। ধরা যাক আমরা গোল দিয়ে আঁকলাম, এই একটা অ্যামাইনো অ্যাসিড, এক দুই, সরি, এটা ন্যাগের সাথে থাকে না, এটা শুধু ন্যামের সাথে থাকে। ধরলাম এক, দুই, তিন, চার, পাঁচ। আবার এটা যে ন্যাম আছে, এটা এরকম আছে, ধরা যাক এই পাশ থেকে ছবি আঁকার জন্য এখানে দেখলাম এক, দুই, তিন, চার, পাঁচ। এই এটার সাথে এটার কানেকশন থাকে, ধরা যাক, ও, ওটাই থাকলো, আচ্ছা হলো, এটার সাথে এটা কানেকশন। অন্য কালার দিলে ভালো হতো আসলে এটা, কারণ এখানে বেশ কিছু, আচ্ছা এটার সাথে এটা কানেকশন থাকে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি স্ট্রাকচারটা। এটা হচ্ছে ন্যাগ ন্যাম, ন্যাগ ন্যাম, ন্যাগ ন্যাম, একের সাথে চারের বাইন্ড, একের সাথে চারের বন্ড। তাহলে এটা হচ্ছে, এই জন্য বলতেছি 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এখন যেহেতু এটা পেপটিডোগ্লাইকেন, তাহলে গ্লাইকেন গেল, তাহলে পেপটাইড বন্ডটা কই, এই যে এটা হচ্ছে পেপটাইড, এটা হচ্ছে পেপটাইড চেইন। ন্যামের সাথে পেপটাইড চেইন থাকে, ন্যামের সাথে পেপটাইড চেইন থাকে, মানে ন্যাম মানে এন স্টাইল মিউরামিক অ্যাসিড, পেপটাইড চেইন থাকে সাইড চেইন। এই দুইটা পেপটাইডের মাঝখানে যে বন্ড, এটা এটাকে, এই দুইটা, যেহেতু দুইটা মাঝখানে, তাহলে ট্রান্সপেপটাইডেজ, তাহলে এই মাঝখানে বন্ড তৈরি হওয়ার ঘটনাটাকে আমরা বলি ট্রান্সপেপটাইডেশন বা ট্রান্সপেপটাইডেজ রিয়াকশন। যেহেতু দুইটা পেপটাইড চেইন একটা উপর থেকে নিচে এসে মাঝখানে বন্ড হবে, এটার নাম হচ্ছে ট্রান্সপেপটাইডেশন রিয়াকশন। করবে কোন এনজাইম, ট্রান্সপেপটাইডেজ এনজাইম করবে। ট্রান্সপেপটাইডেজ এনজাইম করবে এই বন্ডটা, আর এখানে হচ্ছে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এখন কে কোথায় কাজ করে, এটা আমরা একটু দেখি। এই যে লাইসোজাইম, এই যে লাইসোজাইম এনজাইম, সে হচ্ছে এই ইয়াটাকে ব্রেক ডাউন করে,
এই চেইনটাকে, এই বন্ডটাকে ব্রেকডাউন করে, এই 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে যেসব সেলের পেপটাইডোগ্লাইকান আছে মানে ব্যাকটেরিয়াল সেল ওয়ালের, তাদের যদি এই 1,4 বন্ডটাকে ভেঙে দেওয়া হয় তাহলে ওয়াল দুর্বল হয়ে যাবে। ব্যাকটেরিয়াল যে অসমোটিক প্রেশার আছে সেই অসমোটিক প্রেশারের কারণে ব্যাকটেরিয়াল সেল ফেটে যাবে, বাস্ট হয়ে যাবে, লাইসিস হয়ে গেল সেল ওয়াল। এখন এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, সেই কোশ্চেন করতেছি। এখন দেখি, এই যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স, পেনিসিলিন, সেফালোস্পুরিন, এটা হচ্ছে বিটা ল্যাকটাম, কারণ এদের রিং এ বিটা ল্যাকটাম রিং থাকে এদের স্ট্রাকচারে, এই জন্য বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক কি করে, এই যে ট্রান্সপেপটাইডেশন রিয়াকশন এইটা হইতে দেয় না। মানে ট্রান্সপেপটাইডের যে এনজাইম যে ঘটনাটা ঘটাইবে সেটাকে বিটা ল্যাকটাম মানে ধ্বংস করে দেয় আর কি। তাই ট্রান্সপেপটাইডেশন রিয়াকশন হয় না। তাহলে পেনিসিলিন, সেফালোস্পুরিন এরা কাজ করে এই বন্ডটার উপরে। তাহলে এই দুইটা জিনিসের পার্থক্য কি, লাইসোজাইম আর পেনিসিলিন, সেফালোস্পুরিন বা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স, পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে এই যে লাইসোজাইম যেটা, সেটা কাজ করে 1,4 লিঙ্কেজের উপরে, মানে একটা সেল ওয়াল তৈরি হয়ে আছে তার উপরে কাজ করতে পারবে। মানে আগে থেকে তৈরি হয়ে আছে একটা সেল, তার উপর কাজ করতে পারবে। কিন্তু এই বিটার একটা অ্যান্টিবায়োটিক আগে থেকে যেগুলো তৈরি হয়ে আছে ব্যাকটেরিয়া, সেগুলোর ওয়ালে কাজ করতে পারবে না। কারণ কি? কারণ ওরা এই তৈরিটাকে বাধা দেয়। মানে নতুন যে ব্যাকটেরিয়া সিনথেসিস হইতেছে, নতুন যে ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হইতেছে, তার সেল ওয়াল তৈরিতে বাধা দিবে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স। কিন্তু যেটা অলরেডি তৈরি হয়ে আছে, ট্রান্সপোর্টেশন রিয়াকশন হয়ে গঠিত হয়ে আছে স্ট্রাকচার, তাকে ডিস্ট্রয় করতে পারবে না। সে বাধা দিবে ওই ফরমেশনটাকে, সিনথেসিসটাকে। তাহলে বোঝা গেল পার্থক্যটা, যে কোনটা কোন পর্যায়ে কাজ করে এবং এটার গুরুত্বটা কি। গুরুত্বই তো, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে তারা বিটা ল্যাকটামেজ তৈরি করে, তারা বিটা ল্যাকটামকে ধ্বংস করে দেয়, আমরা জানি। তাদের ক্ষেত্রে আবার এই যে রেজিস্ট্যান্স ডেভেলপ করে এইভাবে, যে বিটা ল্যাকটামেজ তারা তৈরি করতে পারে, তারা ওই বিটা ল্যাকটামকে ভেঙে দেয়, মানে ড্রাগসকে ভেঙে দেয়, তখন ড্রাগস আর কাজ করতে পারে না। এই জন্য আমরা অনেক সময় ওই যে ইয়াজে দেই ক্লাইভুলানিক অ্যাসিড, এই যে অ্যামক্সিক্লাভ, সেফাক্লাভ, এগুলো দেওয়ার উদ্দেশ্য এটাই। এই যে ক্লাইভুলানিক অ্যাসিড হচ্ছে ওই বিটা ল্যাকটামেজ যে ওরা আবার ধ্বংস করতে পারে আর কি। যাই হোক, এই মোটামুটি আজকে আলোচনা। তো কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন নেই, না হলে একটু শেষ বলে ফেলি। টার্মিনেশন কেমনে হবে? একটা ইনফরমেশন শুরু হলে সেটা তো সারা জীবন চলতে পারে না, টার্মিনেট করতে হবে। টার্মিনেশন হওয়ার কারণ হচ্ছে যে মেডিয়েটরস গুলো তৈরি হয় ইনফরমেশনের, সেগুলো হচ্ছে হাফ লাইফ হচ্ছে বেশি থাকে না। আর নিউক্লিওফিলের হাফ লাইফ সেলে গিয়ে বেশি থাকে না, 24 ঘন্টায় সাধারণত থাকে। অ্যান্টি ইনফ্লামেটরি কিছু মেডিয়েটর তৈরি হয়, যেমন লাইপোক্সিন, ওই যে অ্যারাকিডোনিক অ্যাসিড পাথে ওদের হয়। আবার অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজ হয়, যেমন টিজিএফ বিটা, ইন্টারলিউকিন 10। অ্যাকুইড হয়ে যেতে পারে কমপ্লিটলি ভালো, হয়ে যেতে পারে আলটিমেটলি ক্রনিকের কনভার্সন, হয়ে যেতে পারে হিলিং, এই যে বাই ফাইব্রোসিস। আরো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আমরা এখানে শেষ করব। কোনো প্রশ্ন? আর যদি সম্ভব হয় আপনারা একটু গ্রুপে মত দিয়ে, একটু পোস্ট দিয়ে একটা ছোট করে 2 লাইনের 4 লাইনের, যে ক্লাস ভালো লাগলো বা কি লাগলো না, এটা ইন্সপায়ার করতে পারে আর কি। তাছাড়া আসলে ক্লাস না কন্টিনিউ করা ডিফিকাল্ট হয়ে যাবে। কোশ্চেন না থাকলে আমরা দেখি চ্যাট বক্সে কেউ কিছু লিখেছে কিনা, না হলে আমরা চলে যাই। ঠিক আছে, চ্যাট বক্স কিছু নাই। আইজিএফ ডেফিসিয়েন্সি থাকলে কি হয় এটা একটু বলা যাবে স্যার? এটা তো বলেছি যে যদি ইমিউনোগ্লোবিন না থাকে, তাহলে ইমিউনোগ্লোবিন জি বিশেষ করে ও হচ্ছে অপশনাইজেশন করে। এটা যদি আপনারা থাকেন তাহলে আমি বলবো যে অপশন ইমিউনোগ্লোবিন জি কেন অপশনাইজেশন করে, কেন কমপ্লিমেন্ট ফিক্স করতে পারে না, আর ইমিউনোগ্লোবিন আই কেন বেশি করতে পারে। আচ্ছা, এটা আমার ভিডিও আছে, একটা দেখে নিন। তো ইমিউনোগ্লোবিন জি যদি অপশনাইজ না করতে পারে, মানে ইমিউনোগ্লোবিন জি যদি ডেফিসিট থাকে, তাহলে অপশনাইজেশনটা ঠিক মতো হবে না। তো অপশনাইজ যেগুলো করা লাগে, যেমন বিশেষ করে যাদের প্রোটিন কাপ না, আউটার শেলে যাদের কার্বোহাইড্রেট ক্যাপসুল থাকে যেসব অর্গানিজমের, এই কার্বোহাইড্রেট ক্যাপসুলের ঝামেলা হচ্ছে ও কার্বোহাইড্রেটকে তো ওই যে টি সেল মিডিয়েটেড রেসপন্স গুলো হয় না, কারণ ওরা কার্বোহাইড্রেট খেলে না, ওরা প্রোটিনকে। তো এই কার্বোহাইড্রেট ক্যাপসুল যাদের থাকে তাদেরকে কমপ্লিমেন্ট দিয়ে বা তাদেরকে ইমিউনোগ্লোবিন জি দিয়ে ফিক্স করলে, মানে কোটেড করলে, কোট করতে পারলে, এই কোটেড তো আমরা জানি যে অপশনাইজেশন করে, যেটা অপশনাইজ করতে পারলে ফ্যাগোসাইটিস এটাকে চিনতে, ফ্যাগোসাইটিক সেল এটাকে চিনে ফেলে। ইমিউনোগ্লোবিন জি যদি নাই থাকে কারো, তাহলে এই অপশনাইজেশনটা ঠিক মতো হবে না। ঠিক মতো না হলে এই ধরনের অর্গানিজম দিয়ে ইনফেকশনটা বেড়ে যাবে, যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, নিউমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। আমার মনে হয় ক্লিয়ার। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।